বেশ খানিকক্ষণ চলার পর পাহাড়ের দ্বিতীয় বাঁকটা ঘুরতেই আমাদের গাড়িটা হঠাৎ ব্রেক কষে থেমে গেল। দূর থেকে পাহাড়ে মেঠো বাঁশির সুর ভেসে আসে। চমৎকার লাগছিল শুনতে। আমি ছাড়াও গাড়িতে একজোড়া নবদম্পতি ছিল। ওদের দেখে নিজের নিরস ব্যাচেলার জীবন নিয়ে আকাশকুসুম কল্পনা করছিলাম। রুদ্র আর বৌঠানকে দেখেও আমার মনে মাঝে মাঝে হিংসার উদ্রেক হয়। যাই হোক, আমার সমস্ত কল্পনার জাল ছিন্ন করে গাড়িটা আচমকা সশব্দে থেমে যাওয়ায় আমি বেশ বিরক্তই হলাম। কি হয়েছে দেখার জন্য রাজেশ দ্রুত দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। এদিকে দম্পতিদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে। আমিও জানালার কাঁচ নামিয়ে রাজেশকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই একপাশে থাকা বড় বোল্ডারের আড়াল থেকে আপাদ মস্তক চাপকানে মোড়া একজন পালোয়ান গোছের লোক ড্রাইভার রাজেশের বুকে পিস্তল ঠেকিয়ে হিন্দি বাংলা মিশিয়ে জানলার বাইরে থেকে আমার দিকে তাকিয়ে বলে উঠল, रशीद चटर्जी कौन है जन? कोलकाता से आया है, तुरंत गड्डी से उतर आइए, नहीं तो ड्राइवर के साथ साथ सबको खत्म कर देंगे। কথাগুলো বলে রাজেশের পিঠে পিস্তল ঠেকিয়ে রেখে আমাদের গাড়ির দিকে এগিয়ে এলো। গাড়ির ভিতরে বসে থাকা দম্পতি জোড়া তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। আমি বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে এলাম বটে, কিন্তু ইচ্ছে করছিল লোকটাকে একটা ঠাঁটিয়ে চড় মারি নামটাকে বিকৃত করে বলার জন্য, কিন্তু সে উপায় ছিল না। লোকটা রাজেশের পিঠে পিস্তলের খোঁচা মেরে বলল, हैंड्स अप। রাজেশ হাত ওপরে ওঠালো। লোকটা ধমকি দিয়ে বলল, अब सीधा गाड़ी लेकर यहाँ से दार्जिलिंग लौट जाओ, और याद रखना किसी को भी कुछ मालूम नहीं होना चाहिए, वरना क्या होगा ये तुम अच्छी तरह जानते हो। লোকটা ওকে ঠেলতে ঠেলতে গাড়ির কাছে নিয়ে গিয়ে দরজা খুলে ঢুকে পড়তে বলল। ইতিমধ্যে আরো 2-4 জন পাথরের আড়াল থেকে বেরিয়ে এসেছে। আমার আগ্নেয়াস্ত্রটা ভুল করে হোটেলের রুমেই ফেলে এসেছি, তাছাড়া সেটা সাথে থাকলেও কিছু লাভ হতো কি? সংখ্যায় ওরা অনেক বেশি, ওদের সাথে লড়াই করা সম্ভব ছিল না। তাই আমিও বিনা বাক্য ব্যয়ে ওদের হুকুম মতো কাজ করে গেলাম। রাজেশ অসহায় চোখে আমার দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। ওর চোখের কোণে পরাজয়ের গ্লানি লক্ষ্য করলাম। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ওকে ইশারায় প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম। এদিকে রাজেশ গাড়ি নিয়ে চলে যেতেই লোকগুলো আমাকে ঘিরে ধরল। প্রত্যেকেই মুখে তিব্বতী রাক্ষসের মুখোশ পরে আছে, হাতে পিস্তল, অনামিকায় ড্রাগন মুখো সোনার আংটি, গলায় নকশা কাটা রুমাল, কোমর বন্ধনীতে ধারালো কুকরি। ওরা আমার পোশাক ধরে টানতে শুরু করলো। আমার তখন প্রায় বিবস্ত্র অবস্থা। পিঠে বন্দুকের ঠান্ডা নলটা অনবরত সুরসুরি দিচ্ছে। ওদের কাছে খবর আছে ওদের লুকোনো গোডাউন থেকে অস্ত্র শস্ত্র হাপিস করে আমি নাকি মংপু যাবার অছিলায় পাহাড় থেকে কলকাতায় রওনা দিচ্ছি। ওরা আমার ঊর্ধ্বাঙ্গের পোশাক খুলে আতি পাতি করে কি যে খুঁজে বেড়াচ্ছে তা বুঝলাম না। বাধা দেবার উপায়ও নেই। শুনলাম গোটা বডি সার্চ করার হুকুম দিয়েছে ওদের দলনেতা গণপতি ঠেকরে। সবাই তাকে ঠাকুর সাহাব বা ঠেকরে সাহাব বলে ডাকে। মৃত্যু আমার শিয়রে দাঁড়িয়ে। তবু সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমার বেজায় হাসি পেয়ে গেল ওদের কাণ্ড কারখানা দেখে। ঠেকরে ওরফে ঠাকুর সাহাবের বুদ্ধি বলিহারি যায়। অত ভারী ভারী আগ্নেয়াস্ত্র, পিস্তল ইত্যাদি আমি আমার পুলোভারের তলায় লুকিয়ে পগার পার হয়ে যাচ্ছি। রুদ্রকে বিশেষ প্রয়োজনে আজ ভোরেই এনজিপিতে যেতে হয়েছে। তিওয়ারিজিও নিজের কাজে ব্যস্ত। আমি একা একা সারাদিন হোটেলের রুমে বসে করবোটা কি সে কথা ভেবে মংপুর দিকে রওনা দিয়েছিলাম। কোথা থেকে হঠাৎ এই ফালতু ঝামেলায় পড়ে গেলাম। ধুর ধুর, মনে মনে নিজের ভাগ্যকে দুষছি। এমন সময় 6 ফুটের উপর উচ্চতা, চওড়া ছাতি,
পুরু কাঁধ, ভারী মোটা হাতের পাঞ্জার, পায়ে ট্রেকিং শু পরিহিত, দৈত্যাকার চেহারার এক ভয়ঙ্কর মুখোশধারী লোক বিশাল বোল্ডারের আড়াল থেকে বেরিয়ে এলো। বোল্ডারটা দেখে মনে হলো আগে এখানে ছিল না। প্রকৃতির খেয়ালে উপর থেকে গড়িয়ে পড়েছে, অথবা কোনো প্রয়োজনে ভারী ক্রেনের সাহায্যে তুলে আনা হয়েছে। মুখোশটা কোনো পাহাড়ি অপদেবতার আদলে বানানো হয়েছে। লোকটা পাহাড় কাঁপিয়ে হাসতে হাসতে হুকুম দিল, Shoot him! নমস্কার, থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আপনার জন্য নিয়ে এসেছি লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী পাহাড় চূড়ায় রুদ্রপ্রিয়। খুব তাড়াতাড়ি পরপর দুটো রুদ্রপ্রিয়র গল্প আনলাম এই কারণে, যাতে এই শীতের সময় আপনাদের গল্প শুনতে খুব ভালো লাগে এবং এই প্রি ক্রিসমাস এবং পোস্ট ক্রিসমাস আপনাদের জন্য পরপর রুদ্রপ্রিয় দেওয়া যেতে পারে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ। অন্যান্য ভূমিকায় শ্রীরূপ, বুবাই, সৌরভ রায়, সুপ্রজা, দিব্যেন্দু দাস, বর্ণালী এবং আমি অভিক। শব্দ সংযোজন সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক একটা লম্বা সফর। গল্পটা একটু দীর্ঘ রয়েছে, আশা করি আপনাদের রুদ্রপ্রিয়র এই অ্যাডভেঞ্চার শুনতে একদম মন্দ লাগবে না। তাহলে শুনতে থাকুন রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী পাহাড় চূড়ায় রুদ্রপ্রিয়, লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জি। অন্ধকার রাত, ঠান্ডা ঝোড়ো হাওয়া আর টিপটিপ বৃষ্টির মধ্য দিয়ে আমাদের জিপ গাড়িটা হলুদ আলো জেলে ধীর গতিতে পাহাড়ি পথে এগোচ্ছে। সামনের রাস্তাটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না, তবে জিপের ড্রাইভার শঙ্কর যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ। গাড়িটা এঁকে বেঁকে পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে উঠছে। আমি আর রুদ্র দার্জিলিং ভ্রমণে এসেছি, তবে এটাকে ঠিক ভ্রমণও বলা যায় না। আসলে আমার লেখা পাহাড়ের রোজ নামচা বইটি সম্প্রতি কার্শিয়াংয়ে প্রকাশিত হবার পর সরকারের তরফ থেকে সংবর্ধনার আমন্ত্রণ পেয়েছি। সমস্ত ঘটনা ও বর্ণনা কার্শিয়াংকে কেন্দ্র করেই লেখা হয়েছে। বইটা যে এত মানুষের প্রশংসা পাবে তা আশা করিনি। যাই হোক, আমন্ত্রণ পেয়ে রুদ্রকে সঙ্গী করার ইচ্ছা প্রকাশ করলাম। বৌঠান দিন কয়েকের জন্য কালী পূজা উপলক্ষে তার দাদার বাড়িতে গিয়েছিল, তাই রুদ্র এক কথায় রাজি হয়ে গেল। হরিরামকে বাড়ির দায়িত্ব দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। সংবর্ধনা অনুষ্ঠান মিটে গেলে আমরা ঠিক করলাম দার্জিলিংয়ে 2 দিন কাটাবো, তাই সেখানেই যাচ্ছি। বেরোবার কথা ছিল দুপুরে, কিন্তু অনুগামী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, অটোগ্রাফের আবদার ইত্যাদি মেটাতে গিয়ে বেরোতে বিকেল হয়ে গেল। তাও কপাল ভালো যে বৃষ্টি পড়লেও আমরা শঙ্করকে পেয়ে গেলাম। বৃষ্টির তীব্রতা বেড়ে গেছে বলে অন্যান্য ড্রাইভাররা ঝুঁকে নিতে চায়নি। একদিকে খাড়া উঁচু পাহাড়, অন্যদিকে অতল খাদ। শঙ্করের কাছে শুনলাম কিছুদিন আগে নাকি এই পথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের হোটেলের নাম গ্রিন ভ্যালি। পাহাড়ি বুনো ঝোপ, পাইন ফার্নে ঘেরা, শান্ত সবুজে ঘেরা মনোরম পরিবেশ। সুন্দর ফুলের বাগানও রয়েছে। বারান্দায় দাঁড়িয়ে দার্জিলিংয়ের আলোকসজ্জা দেখতে বেশ ভালোই লাগছিল, তবে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে শুয়ে পড়লাম। পরদিন খুব ভোরে শঙ্কর গাড়ি নিয়ে আসবে বলেছে। সাইট সিনে যাওয়ার কথা আছে, কিন্তু কে জানতো যে কপালে কি দুর্ভোগ লেখা আছে। ভোরে উঠে ফ্রেশ হয়ে সবেমাত্র রেডি হচ্ছি, অমনি চা জলখাবার নিয়ে রুম বয় ঘরে ঢুকলো।
গরম গরম পুরি, তরকারি, জলেবি, ডিম টোস্ট, খাজা জাতীয় মিষ্টি, সে এক এলাহি আয়োজন। অত সকালে পেট পুরে খাওয়া যায় নাকি? কিছুটা খেয়ে বাকিটা টিফিন ক্যারিয়ারে ঢুকিয়ে নিলাম, যেতে যেতে খিদে পেলে খেয়ে নেওয়া যাবে ভেবে। প্রাতরাশ সেরে বেরোবার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় গাড়ির হর্নের শব্দ পেলাম। রুদ্র বারান্দায় গিয়ে উঁকি মেরে দেখে বলল, শঙ্কর এসে গেছে বৃশ্চিক, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ভালো জামা কাপড় পরাই ছিল, শীতের পোশাক, টুপি ইত্যাদি গলিয়ে হাতে ফ্লাস্ক আর টিফিন ক্যারিয়ার নিয়ে বেরিয়ে পড়লাম। শঙ্কর বলল, আজ ওয়েদার ঠিক হয়ে গেলে আগামীকাল কাঞ্চনজঙ্ঘা দেখাতে নিয়ে যাবে। গাড়িতে উঠে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে ম্যালের দিকে এগিয়ে চলেছি। হঠাৎ পুলিশের জিপ এসে আমাদের পথ আটকে দাঁড়ালো। জিপ থেকে যিনি নেমে এলেন তাকে দেখে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। রুদ্রর মধ্যে অবশ্য তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। স্বভাব সুলভ ভঙ্গিতে হেসে হাত বাড়িয়ে ভদ্রলোকের সাথে হ্যান্ডশেক করল। তারপর এক হাতে জড়িয়ে ধরে প্রসন্নতার হাসি হেসে উঠল। একদা আমি ইন্সপেক্টর তিওয়ারিকে বহুবার রুদ্রর সঙ্গে জটিল কেস নিয়ে আলোচনা করতে দেখেছি। কয়েক মাস পর উনি শিলিগুড়িতে বদলি হয়ে গেলেন। একদিন ফোন করে জানালেন উনি এখন পাহাড়ে পোস্টিং। তারপর একদিন একটা দুঃসংবাদ পেলাম। খবরটা কাগজেও বেরিয়েছিল। টহল দিয়ে ফেরার পথে পুলিশের জিপ উল্টে খাদে পড়ে গেছে, সকলেই মৃত। খবরটা শুনে রুদ্রর চোখের কোণ চিকচিক করে উঠেছিল। তবে তার দৃঢ় বিশ্বাস ছিল তিওয়ারিজির কিছু হয়নি। ওনার মতো দায়িত্ববান পুলিশ অফিসার এ যুগে মেলা ভার। তাছাড়া মানুষ হিসেবেও বড়ই ভালো ছিলেন। সেই তিওয়ারিজিকে সকাল সকাল সামনাসামনি দেখে আমার গায়ের রুম খাড়া হয়ে গেল। রুদ্র মুখে একটা সন্তুষ্টির ভাব এনে বলল, ইয়ে বৃশ্চিক, যা বলেছিলাম মিলে গেল তো? তিওয়ারিজির বুদ্ধিদীপ্ত চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, लाइफ फेवर করেছিল सो बच गया, बचने का कोई चारा नहीं था, फिर भी ईश्वर का कृपा से बच गया। গাড়ি থেকে ছিটকে পাথরের খাঁজে ডালপালার ভিতর অদ্ভুতভাবে আটকা পড়ছিলাম, लेकिन मुंह और माथे पर ज्यादा से ज्यादा चोट लगा था। रेस्क्यू पार्टी আমাকে একাই উদ্ধার করে আনলো और कोई जिंदा नहीं था। लेकिन আমি বিচে ফিরে এলেও নিউজ পেপার টেলিভিশনে খবরটা রিভিল হতে দিইনি। সকলকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এখন থানায় যাচ্ছিলাম, তোমাদের দেখে সারপ্রাইজ দিতে ইচ্ছে করলো, তাই পথ আটকে দাঁড়ালাম। গতকালের সংবর্ধনা অনুষ্ঠানে আমি भी ছিলাম, लेकिन तुम्हारे सामने नहीं आया। सोचा था कि सीधा होटल चला जाएंगे, सीधा तुम लोगों को डराने के लिए। और ऋषिक बाबू का ये जो किताब लिखने का शौक है ना, उसका तरीका कुछ अलग ही है। ग्रेट परफॉर्मेंस, यू आर जीनियस। নিজের সম্বন্ধে এতগুলো প্রশংসা সূচক বাক্য শুনে আমার বুক ফুলে উঠল। আমিও সৌজন্যতার খাতিরে করে উঠলাম। রুদ্র গ্রিন ভ্যালির অ্যাড্রেস দিয়ে তিওয়ারিজিকে রাতে আমাদের সাথে ডিনার করার আমন্ত্রণ জানালো। তিওয়ারিজি হাসি মুখে শিওর বলে গাড়িতে উঠে পড়লেন। আমরা ম্যালে ঘুরব বলে অবজারভেটরির হিলের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় रुक जाइए सर, रुक जाइए, पुलिस बाबू। একটি কম বয়সী লেপচা ছেলে তিওয়ারিজিকে দেখে গাড়ি থামাতে বলে দৌড়তে দৌড়তে চলে এলো। কিছু যে একটা অঘটন ঘটেছে তা বুঝতে বাকি ছিল না। রুদ্রপ্রিয় গম্ভীর স্বরে বলল, বৃশ্চিক চলো, আগে দেখে আসে ছেলেটি তিওয়ারিকে হঠাৎ গাড়ি থামাতে কেন বলছে। আমরা শঙ্করকে অপেক্ষা করতে বলে ছেলেটির কাছাকাছি চলে এলাম। ছেলেটা ঘোর শীতেও কুলকুল করে ঘামছে, চোখ মুখ উত্তেজনায় লাল হয়ে গেছে। अरे मनुआ, तू कहां से आया रे? इतना परेशान क्यों, क्या हुआ? बाबूजी, रोजी दीदी कल रात से लापता है। चाचा और रोजी दीदी के पिताजी मिलके कल रात भर ढूंढने की बहुत कोशिश की, लेकिन दीदी कहीं नहीं मिली। उसकी दोस्त को भी कुछ पता नहीं है। वो लोग बहुत परेशान हैं। उसकी मम्मी का स्ट्रोक हो गया। आप कुछ कीजिए बाबूजी। पर इस वक्त मैं क्या कर सकता हूँ? वो लोग तो अभी तक कोई कंप्लेन नहीं लॉन्च किया।
पहले उसे पुलिस स्टेशन में जाके डायरी लिखवाना पड़ेगा, फिर उसके बाद जरूरी छानबीन शुरू होगा। लेकिन ये रोजी है कौन? तेरा उससे क्या नाता? रोजी दीदी के घर मेरे चाचा जी काम करते हैं। वो जो ग्रीन वैली होटल के पीछे रोज वैली होम स्टे है ना, वहाँ का मालिक रोजारियो साहब जी रोजी दीदी के पिताजी हैं। তিওয়ারিজি মনুয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। রোজারিও সাহেবকে পাহাড়ের সকলেই এক ডাকে চেনে, কিন্তু তার যে আবার মেয়ে আছে এটা নাকি তিওয়ারিজির জানা ছিল না। हाँ बाबूजी, ये सच्ची है। अब रोजा साहब से खुद ही बात कीजिए ना। जाना तो पड़ेगा ही। ये केस कोई ऐसा वैसा केस नहीं है। रोजारियो यहाँ का सबसे बड़ा बिजनेसमैन है। रुद्रो, তুমি আমার সাথে চলো। বৃশ্চিকবাবু, আপনি গাড়িতে উঠে আসুন। মুখে কিছু না বললেও মনে মনে খুব রাগ হলো। সাধারণ মানুষদের জন্য এক নিয়ম, তাদের থানায় গিয়ে ডায়েরি করতে হবে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকতে হবে, মুখ ঝামটা খেতে হবে, তারপরেও সুবিচার মিলবে কিনা তার জানা নেই। আর রোজারিও নাম করা ব্যবসায়ী বলে পুলিশকেই তার বাড়িতে হাজিরা দিতে হবে। ভারী মজা তো, হ্যাঁ? যত সব ইয়ের দল। তিওয়ারিকে সিনসিয়ার অফিসার বলেই জানতাম, এখন দেখছি সব এক। তিওয়ারিজি গাড়ি ঘোরানোর নির্দেশ দিলেন। রুদ্র খবরটা শোনার পর থেকেই গম্ভীর হয়ে গেছিল, তাই ওকে আর না ঘাটিয়ে মনে মনে তিওয়ারিজির মুন্ডুপাত করতে করতে গাড়িতে উঠে পড়লাম। জিপ ছেড়ে দিল। আমরা ফের গ্রিন ভ্যালির দিকে রওনা দিলাম। হোটেল গ্রিন ভ্যালির পিছনে গাছগাছালির আড়ালে যে এত সুন্দর একটা হোমস্টে আছে তা ভাবতেও পারিনি। জিপ থেকে নেমে থ বনে গেলাম। রোজ ভ্যালি হোমস্টে সত্যি দেখার মতো জায়গা বটে। চারপাশে দেশি বিদেশি ফুলের সম্ভার, তার মধ্যে থরে থরে পাহাড়ি গোলাপ ফুটে আছে। কত রকমের যে গোলাপ হয় তা নিজের চোখে না দেখলে ধারণা করা যায় না। আরেকটা কথা শুনেও আশ্চর্য হয়ে গেলাম, হোটেল গ্রিন ভ্যালির মালিকও স্বয়ং রোজারিও সাহেব। চোখ কপালে তুলে চাপা স্বরে রুদ্রকে জিজ্ঞেস করলাম, কি বুঝছো ভায়া? হোটেল হোমস্টের বিজনেস ছাড়াও ওর নাকি তেজ আরতির কারবারও আছে। হিলকার্ট রোডে বিশাল সোনার দোকান, আবার প্রমোটিংয়ের বিজনেসও আছে। আর যে কি কি আছে কে জানে। যথেষ্ট প্রভাবশালী লোক। এমন একটা লোকের মেয়ে নিখোঁজ হয়ে যায় কি করে? পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই বৃশ্চিক। তিওয়ারি কথাবার্তা সেরে নি, ঘটনার গুরুত্ব কতখানি সেটা আগে বোঝা দরকার। তারপর তেমন প্রয়োজন হলে আমি যা করার করবক্ষণ। সম্পূর্ণ অচেনা নতুন পরিবেশ, আগ বাড়িয়ে কিছু বলার দরকার নেই। তিওয়ারিজি আমাদের রোজ ভ্যালির লাগোয়া একটা বিরাট বাড়ির অন্দরমহলে নিয়ে গেলেন। বাড়ি না বলে ওটাকে প্রাসাদ বলাই ভালো। হসপিটালের মতো ওষুধের অ্যাম্পুল, ইঞ্জেকশন, সিরিঞ্জ, ফিনাইল, ডেটল সব মিলিয়ে একটা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে আছে গোটা বাড়িতে। বাড়ির নাম রোজারিও ম্যানশন। একজন নার্সকে ওষুধের ট্রে নিয়ে লম্বা করিডোর পেরিয়ে শেষ মাথার ঘরের দিকে গট গট করে হেঁটে যেতে দেখলাম। রুদ্র বলল, চলো ওদিকটা ঝট করে দেখে আসি। মনুয়া বলেছিল রোজারিও সাহেবের স্ত্রীর নাকি স্ট্রোক হয়েছে, বাড়িতে রেখেই চিকিৎসা চলছে দেখছি। তেমন গুরুতর কিছু নয় বোধ হয়। তিওয়ারি যতক্ষণ না ডাকছে ততক্ষণে কয়েকটা কাজ ছেড়ে ফেলি বড়। আমি বললাম, হ্যাঁ মাইল্ড স্ট্রোক হতে পারে হয়তো, চলো ব্যাপারখানা গিয়ে দেখে আসি। আমরা শেষ ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। নার্স আমাদের দেখে বেরিয়ে এলেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে পরিষ্কার বাংলায় বললেন, মাফ করবেন, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। কার কাছে এসেছেন? আন্টি তো ঘুমোচ্ছেন। আচ্ছা, আপনারা কি আঙ্কেলের পরিচিত কেউ? এর আগে এ বাড়ি তো মানে কোনোদিন দেখিনি কখনো আপনাদের। রুদ্র নমস্কার জানিয়ে বলল, আমরা কলকাতা থেকে আসছি। আমি রোজারিও সাহেবের গ্রিন ভ্যালিতে উঠেছি। লোকাল থানার ইন্সপেক্টর তিওয়ারিজি আমার বিশেষ পরিচিত। উনি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তখন ওনার কাছে একটা ফোন কল আসে। তিওয়ারিজি ফোনে কথা বলে আমাদেরকে বলেন ওনাকে এখনই রোজারি সাহেবের প্রাসাদে যেতে হবে, জরুরি আলোচনা আছে। তো উনি আমাদের সঙ্গে করে এখানে নিয়ে এলেন। বললেন রদ দেখা কলা বেচা দুটো কাজই হয়ে যাবে, আমার সাথে রোজ ভ্যালিতে চলো।
আমি এখন সাহেবের সাথে জরুরি কথাবার্তা বলবো, আর তোমরা সেই সুযোগে একবার ম্যানশনটা ঘুরে দেখে নি। সত্যি দেখার মতন জায়গা বটে, তাই আমরা একটু ঘুরে দেখছিলাম আর কি। হঠাৎ আপনাকে এই ঘরে ঢুকতে দেখে ভীষণ কৌতূহল হলো, তাই চলে এলাম। এ বাড়িতে কি কেউ অসুস্থ হয়েছেন? নার্সের মুখ থেকে কথা টেনে বের করবে বলে তুখোড় অভিনয় করে গেল রুদ্র। নার্স নিজের পরিচয় দিয়ে বললেন, আমি মিস রাবেয়া, সাহেবের স্ত্রী রিনা ম্যাডামকে দেখাশোনা করি। ও আইসি। তা কত বছর ধরে এমন অবস্থা চলছে? উনি তো বহুদিন ধরেই শয্যাশায়ী, তা প্রায় ওই 1 বছর হয়ে গেল। আমি চমকে উঠলাম। রুদ্রপ্রিয় এবার ভিতরের কথা জানতে ফস করে বলে বসল, এখানে আসার সময় কেউ কারো স্ট্রোকের কথা বলছিল বোধহয়, ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রিনা ম্যাডামের স্ট্রোক হয়েছে। তবে সে তো প্রায় বছরখানেক হয়ে গেল। তারপর থেকেই তো উনি পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ওনার ফিজিক্যাল কন্ডিশন মোটেও ভালো নয়। যে কোনো মুহূর্তেই মানে ডক্টর জবাব দিয়ে দিয়েছেন। খুব খারাপ লাগছে শুনে। কত বয়স হলো ওনার? আচ্ছা ওনার ছেলে মেয়েরা, তাদের কাউকে তো দেখলাম না। স্কুল কলেজে গেছে নিশ্চয়ই, অথবা ঘুম থেকে ওঠেনি। ছেলে মেয়ের কথা শুনে রাবেয়ার মুখটা চুপসে কালো হয়ে গেল। চোখে মুখে বেদনার ছাপ লক্ষ্য করলাম। বুঝলাম কিছু লুকোবার চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু পারছে না। আপনি কোনো দ্বিধা রাখবেন না মিস, আমাদের সব খুলে বলুন, কোনো সাহায্য লাগলে আমরা আছি। রুদ্র সুযোগের সদ্ব্যবহার করে কথাগুলো রাবেয়াকে বলল। রাবেয়া ভারাক্রান্ত হয়ে জড়ানো গলায় বলে উঠল, সাহেবের একমাত্র মেয়ে রোজি আজ 1 বছর ধরে মিসিং। ওই ঘটনার পর থেকেই ম্যাডাম এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বয়স 50-এর কোঠায়। ও আইসি। সত্যি দুঃখজনক, কিন্তু সাহেবের তো শুনেছি অনেক প্রভাব প্রতিপত্তি। উনি মেয়েকে খুঁজে আনতে পারলেন না? রাবেয়ার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি আর চোখে রুদ্রর দিকে তাকালাম। রুদ্র আমাকে ইশারায় চুপ থাকতে বলল। ইতিমধ্যে তিওয়ারিজির গলা শুনতে পেলাম। উনি আমাদের ডাকলেন। রুদ্র মিস রাবেয়াকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। আমি ওর পিছু নিলাম। যেতে যেতে বললাম, এত বড় ম্যানশন, অথচ একটা সিকিউরিটি গার্ড বা অন্য কোনো লোককে দেখলাম না তো। রুদ্র ছোট্ট হাসি হেসে বলল, এবারই সবকিছু বড় অদ্ভুত এবং সন্দেহজনক। সাহেবের মেয়ে যদি 1 বছর ধরেই নিখোঁজ হয়ে থাকে, তাহলে মনুয়া কেন বললো যে গত রাত থেকে রোজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সাহেব অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি, আর মেম সাহেবের নাকি স্ট্রোক হয়েছে। আমি কিছু বলার সুযোগ পেলাম না। তিওয়ারিজির ডাকে আপাতত সেই প্রসঙ্গ চাপা পড়ে গেল। তবে তিওয়ারিজিকে কিছুক্ষণ আগে অবধি মনে মনে গালিগালাজ করলেও এই মুহূর্তে তার বুদ্ধির তারিফ না করে পারলাম না। তিওয়ারিজি আমাদের একটি সুসজ্জিত বৈঠকখানায় নিয়ে গেলেন। সেখানে রোজারিও সাহেব চোখ বুজে কপালে হাত রেখে গভীর ভাবনায় ডুবেছিলেন। চোখে মুখে বিষাদের ছাপ সুস্পষ্ট, তবে সেটা অভিনয় কিনা তা ঠিক বোঝা গেল না। রুদ্র মানুষের মন পড়তে পারে, ও হয়তো কিছু আন্দাজ করে থাকবে, যদিও তার প্রকাশ এত শীঘ্র হবে বলে মনে হয় না। যাই হোক, আমাদের দেখে সাহেব উঠে দাঁড়ালেন। তিওয়ারিজি আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে সাহেবের উদ্দেশ্যে বললেন, Meet my school friends, Haradhan Bhattabyal and Ramakanta Putotundi. They are from Hooghly district. They are also villagers. They have come for a tour of Darjeeling. Hence I brought them along. আমাদের আসল পরিচয় বেমালুম চেপে রেখে তিওয়ারিজি রুদ্রকে কৃষক আর আমাকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক বানিয়ে দিলেন। যে আমি ভূগোলে কাঁচা, স্কুলে গোল্লা পেতাম, বরং ইতিহাসের শিক্ষক বললে বেশি ভালো হতো। ইতিহাস আমার পছন্দের বিষয়, ফলে আমার প্রচণ্ড হাসি পেয়ে গেল। ওদিকে রুদ্র পাক্কা অভিনয় করল বটে। অম্লান বদনে সাহেবকে নমস্কার জানিয়ে বলে উঠল, একে ছাড়, আমি অজগায়ের চাষাভুষো মনীষী, ইংরেজি জানি নে।
এই স্কুলের গন্ডি পেরোতে পারলুম কই, টেনে টুনে ওই যে কই কয় যেন হ্যাঁ মনে পড়ছে, ওই 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 সেকেন্ডারি মাধ্যমিক পরীক্ষা পর্যন্তই পড়েছি কোনো মতে। বাবা মায়ের সদরের নাম করা সরকারি স্কুলে ওই ভর্তি করে দিয়েছিল, কিন্তু আমাকে মুখে ওই গ্রামের ভাষা শুনলে ক্লাসে সবাই বড় হাসছে, পড়াই একদম মন ছিল না। বাপটা স্কুল ছাড়িয়ে ঘাট ধরে চেসবাসের কাজে লাগিয়ে দিল। কিন্তু আপনি কি আমার কথা বুঝতে পারবেন? আমার চোখ কপালে উঠে গেল রুদ্রপ্রিয়র মুখে গ্রাম্য ভাষা শুনে। আমি যে নিজে কিভাবে শুরু করব তা ভেবে না পেয়ে একটু হে হে করে সাহেবের সাথে কথা বলতে যাচ্ছিলাম, তার আগে সাহেব নিজেই আমার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বাংলায় বলে উঠলেন, ভূগোল আমার প্রিয় সাবজেক্ট ছিল। আমাদের জন্মকর্ম সব কলকাতাতেই। আমাদের ঠাকুরদার বাবা ব্রিটিশ আমলেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, সেই থেকেই আমরা খ্রিস্টিয়ান কমিউনিটিতে বিলং করি। আমার আসল নাম রজত মিত্র। পাকাপাকিভাবে দার্জিলিংয়ে চলে আসি বাবার কর্মসূত্রেই। বাবার ডেথের পর আমি ব্যবসা শুরু করলাম। এখানে স্থানীয় কমিউনিটিতে রজত থেকে রোজারিও হয়ে গেলাম, বাট বাংলার সংস্কৃতিকে ভুলে যায়নি। তারপর রুদ্রপ্রিয়র দিকে তাকিয়ে বললেন, বুঝবো না মানে? আরে ধর্ম আলাদা হলেও আমি তো বাঙালি নাকি? তাছাড়া আমাদেরও তো একটা ফার্ম হাউস আছে আদিসপ্ত গ্রামে। গ্রামের বাতাবরণ, গ্রাম্য ভাষা আমার খুবই ভালো লাগে। আমি চমকে গেলাম সাহেবের আসল পরিচয় জেনে। ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার খাতিরে কথাবার্তায় বিলিতি টান থাকলেও ভালোই বাংলা বলেন। রুদ্র খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে দেতো হাসি হেসে বলে উঠল, হ্যাঁ ও বাবা, ও তাই তো ভাবি স্যার, এমন শুদ্ধ বাংলা কথা কইলেন কিভাবে? আদি সপ্ত গ্রামের খামার বাড়ি আছে যখন, আপনিও তার মানে দেশ গায়ের লোক বটে। তিওয়ারি যে শুধু যে আমাদের পরিচয় গোপন রাখলেন তাই নয়, আমাদের সামনে রোজের কোনো প্রসঙ্গই তুললেন না। ভাবটা এমন যেন আমরা এখানে আসার আসল কারণটা জানি না। সাহেবের বাড়িতে কফি, পকোড়া ইত্যাদি খেয়ে আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়লাম। বেরোবার আগে সাহেব আমাদের দেখে তিওয়ারিজিকে নিচু গলায় কি যেন বললেন। তিওয়ারিজি দুপাশে মাথা নেড়ে বললেন, I don't know anything about Rosie. I didn't say them. রোজারিও যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। কিন্তু কিছু জানা কি কারো বাকি আছে? মনুয়াই তো রটিয়ে দিয়েছে, নাকি সাহেব শুধু আমাদের জানাতে সংকোচ বোধ করছেন যেহেতু আমরা একেবারে নতুন অতিথি? রুদ্র বলল, রোজারি ওরফে রজত মিত্র 1 নম্বরের ঘরের লোক, বুঝলে ভাইয়া। ওর পরিচয়টা আদৌ সত্যি কিনা তার খোঁজ নিতে হবে। তাছাড়া রোজির নিখোঁজ হওয়ার ব্যাপারটা ধোঁয়াশায় ভরা, আসল রহস্য সেখানে। রাবেয়ার কথা যদি অক্ষরে অক্ষরে সত্যি হয় তাহলে মেয়ে নিখোঁজ হয়েছে 100 বছর আগে, অথচ মহুয়া বলছে মিসিং হয়েছে গতকাল। কিছু একটা গোলমাল তো আছেই। বোধ করি তিয়ারিও সেটা আঁচ করতে পেরেছে, আর সেই কারণেই ও আমাদের পরিচয় গোপন রেখে রোজ ভ্যালিতে নিয়ে গেল, যাতে আমাদের চোখে কোনো প্রমাণ বা সূত্র ধরা পড়ে। আমরা সাহেবকে গুড বাই বলে কথা বলতে বলতে গেটের দিকে এগিয়ে গিয়েছিলাম। তিওয়ারিজি আমাদের পেছনে কখন এসে দাঁড়িয়েছেন তা খেয়াল করিনি। রুদ্রর কথার সূত্র ধরে চাপা স্বরে বললেন, এক্স্যাক্টলি, আমি সেজন্যই তোমাদের সাথে নিয়ে এসেছি। এখন তোমরা ট্রিপটা সেরে নাও। ড্রাইভারকে কল করো, ইভিনিংয়ে আমি ফির গ্রিন ভ্যালিতে আসবো, ডিনার করব, কিছু জরুরি ডিসকাশন ভি হবে। শিওর, অবশ্যই এসো, দেখা যাক জল কদ্দূর গড়ায়। তিওয়ারিজি রুদ্রর কথায় সায় দিয়ে আমাদের জিপে তুলে নিলেন। শঙ্কর একপাশে গাড়ি রেখে মেলায় ঘোরাফেরা করছিল। জিপ থেকে নেমে দাঁড়াতেই সে হাত নেড়ে গাড়িটা দেখিয়ে বলল, इधर आइए साहब, गाड़ी में बैठिए। मुझे लगा कि आप लोग जरूर आएंगे, इसलिए मैं यहाँ पे रह गया। আমরা শঙ্করকে সাধুবাদ দিয়ে গাড়িতে উঠে বসলাম। মেল থেকে বেরিয়ে চিড়িয়াখানার রাস্তা ধরল শঙ্কর। বলল, समय बहुत कम है, 5 पॉइंट 7 पॉइंट एक साथ ट्रिप करना मुश्किल नहीं है। आज पहले जू देख लीजिए,
फिर सोचते हैं। আমরাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমি মুগ্ধ হয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। খসখস আওয়াজ হতে পাশে তাকিয়ে দেখলাম রুদ্র সাইড ব্যাগ থেকে ওর প্রিয় নোটবুকটা বের করে মনোযোগ সহকারে কি সব হিজিবিজি কাটছে। বাইরের দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। অবশ্য আমি যেটাকে হিজিবিজি বলছি ওগুলোর এক একটা লাইন প্রেশিয়াস। হলুদ সিল্কের শাড়ি, লাল ফুল হাতা ব্লাউজ, আর তার উপর হাত কাটা কার্ডিগান পরিহিতা একটি কম বয়সী সুন্দরী তরুণীকে ঘিরে কয়েকজন লেপচা মেয়ে বা মহিলা খোঁপায় রঙিন ফুল গুজে আপন মনে পাহাড়ি ভাষায় গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে। সকলের হাতে লাল শালুতে ঢাকা দেওয়া পুজোর থালা নিয়ে কোনো মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। আমি সেদিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছি দেখে শঙ্কর বলল, ठाकुर साहब के कोठी में वेट देने जा रहा है। মানে? हाँ बाबू साहब, बाहर का यही रीति रिवाज है। ठेकरे साहब की कोठी में हर साल वेट देना पड़ता है। ये लोग गांव से आ रहा है। माना जाता है कि हर साल ठेकर साहब के कोठी में माता रानी की पूजा के दिन गांव के लड़कियों में से एक का दान करना पड़ता है माँ की चरणों में। दान करने का मतलब ये बलिदान नहीं है। गांव में जाके माता रानी की पूजा पाठ के लिए कोई एक कुमारी को ठेकर साहब खुद ही चुन लेते हैं और फिर उसे अपने घर छोड़कर साहिब के साथ मंदिर चले जाना पड़ता है। वो कभी वापस नहीं लौटता। भगवान की सेवा में खुद को नौछावर कर देती है। जब उम्र के साथ साथ वो नाकाम हो जाता है तभी ही उसे मुक्ति मिलती है। अपने घर जा सकते हैं। আমি শঙ্করের কথা শুনে হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ওদের চলে যাবার পথের দিকে। রুদ্র নিজেও আর চুপ করে থাকতে পারল না। নোটবুকটা বন্ধ করে তার উপর হাতের কোঁচে ঘুষি মেরে বলে উঠল, মাতারানীর সেবার কাজে লাগায় নাকি নিজের সেবায়? আমি নিশ্চিত এটা দেবদাসী প্রথারই নামান্তর। এই যুগেও এসব বহাল হয়েছে। গ্রাম্য কুসংস্কারের বশে কত কত মেয়ের সর্বনাশ হয় তা কি তাদের অভিভাবকরা বোঝে না? মেয়েকে পরের হাতে তুলে দেয়। পুলিশ প্রশাসন কি হাত গুটিয়ে বসে আছে এখানে? তাদের এসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই নাকি কেউ কমপ্লেন জানে না বলে যা খুশি তাই করে যাচ্ছে? আর এই ঠিকরে সাহেবটিই বাকে, তার এত ক্ষমতা হলো কি করে? किसी का हिम्मत नहीं है साहब। ठेकरे जो हुक्म देता है वो सबको मान लेना पड़ता है। इसके बदले में साहब उस लड़की के परिवार को जरूरत से ज्यादा ही धन देते हैं और देखते हैं कि माता रानी की कृपा से गांव के खेत साल भर हर भर और अवधि रहता है। इसीलिए वो लोग कभी कोई शिकायत नहीं करते। एक लड़की एक दिन बाहर से भाग के आई थी। उन्होंने शिकायत की थी पर उसे बचा नहीं पाया। ठेकेर साहब कुछ करने से पहले लड़की के गांव के आदमी ने उसे खत्म कर दिया। नया इंस्पेक्टर तिवारी जी ने बहुत कोशिश की लेकिन कुछ भी नहीं बदला। ठेकरे साहब को भी सावधान किया लेकिन सब कुछ जैसे कि तैसा ही चल रहा है। पोलियो वाला उस आदमी को कभी पकड़ नहीं पाया। ठेकर की चांगुल से छूटकर पाना नामुमकिन है। এই পর্যন্ত বলে একটু দম নিল শঙ্কর। এতক্ষণ স্টিয়ারিং ধরেই কথা বলছিল সে। হঠাৎ গাড়িটাকে একপাশে দাঁড় করিয়ে বোতল থেকে কিছুটা জল খেয়ে নিল। লক্ষ্য করলাম শঙ্করের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। জল খেয়ে হাতের পিঠে মুখ মুছে সতর্ক হয়ে বলল, आप ही से कुछ बातें करनी थी। आप लोग तिवारी साहब के अच्छे दोस्त हो, इसीलिए मुझे लगा कि आपको ही कहना ठीक रहेगा। तिवारी साहब का जान खतरे में है। ठेकर साहब की हुकुमियत मेरे एक दोस्त ने अपने कानों से सुना। वो ठेकर साहब के कोठे में नौकर है। আমি স্তব্ধ হয়ে গেলাম। রুদ্র একেবারে থম মেরে গেছে। একদিকে রোজের নিখোঁজ রহস্য, আরেকদিকে তিওয়ারিজির প্রাণের আশঙ্কা। দুটো প্রাণই মূল্যবান। তাছাড়া তিওয়ারিজি আমাদের দায়িত্ব দিয়ে বলেছেন
রোজি নিখোঁজ রহস্যের তদন্ত এবং যাবতীয় অনুসন্ধান গোপনে চালিয়ে যেতে উনি সব রকম সাহায্য করবেন। রুদ্র বেশ ফাঁপড়ে পড়ে গেল, আমিও চিন্তায় পড়ে গেলাম। সারা দিন দার্জিলিং শহরটা টো করে চষে বেরিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। শঙ্কর আমাদের সময় মতো গ্রিন ভ্যালিতে পৌঁছে দিল। আমরা রিসেপশন থেকে চাবি নিয়ে হোটেলের রুমে চলে গেলাম। পোশাক পাল্টে হাত পা ধুয়ে বিছানায় পিঠ টান দিয়ে হঠাৎ মনে একটা প্রশ্ন এলো, শঙ্কর কেন আমাদের এত গোপন কথা জানালো? ঠেকরে যা সাংঘাতিক লোক, তাতে সব জানাজানি হয়ে গেলে শঙ্করকে পিঁপড়ের মতো চিপে মেরে ফেলবে। তিওয়ারিজি ওর সমস্ত কুকীর্তি ধরে ফেলেছে বলেই তো ওকে হত্যার আদেশ দিয়েছে। আমার চিন্তা ভাবনায় ছেদ ঘটিয়ে রুদ্র বলে উঠল, তোমার মনে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে আমার মনও সেটাই বলছে। শঙ্কর কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাত্র একদিনের পরিচিত দুজন লোককে ঠেকরের সমস্ত খুঁটিনাটি জানাবে? হ্যাঁ, সে তো বটেই, সেটাই তো প্রশ্ন। এর একটাই কারণ আছে, আর সেটা হলো আমি যে গোয়েন্দা এই খবরটা শঙ্কর জানে, অথবা আমাদের ও কোনোভাবে চিনতে পেরেছে। আমি হাত কামড়ে বললাম, ইস, এই সহজ উত্তরটা আমার মাথাতেই আসেনি। তাছাড়া সবকিছু যদি আমি ধরতে পারতাম তাহলে তুমি রুদ্রপ্রিয় হতে কি করে? রুদ্র হো হো করে হেসে উঠল আমার কথা শুনে, বলল, এইটা কিন্তু বেড়ে বলেছ ভায়া। দুশ্চিন্তায় পড়ে গেছিলাম তিওয়ারিকে নিয়ে। রুদ্রর রসিকতায় গুমুট পরিবেশটা একটু হালকা হয়ে এলো। এমন সময় দরজায় টোকা মারার শব্দ হলো। তিওয়ারিজির গলা পেলাম। আমি উঠে দরজা খুলে দিলাম। তিওয়ারিজিকে খুব চিন্তিত মনে হলো। ভদ্রলোক কোনো কারণে অস্বস্তি অনুভব করছেন। মাথার টুপিটা খুলে বেডসাইড টেবিলের উপর রেখে বললেন, রোজারিওর কাছে কেন গেছিলাম তা তুমি জানো রুদ্র? রুদ্র দুপাশে মাথা নেড়ে না বলল, क्योंकि हम ही एक कथा जने गेছিলাম। पिछले साल जब मेरा पोस्टिंग यहाँ हुआ उससे कुछ दिन पहले ही रोजी मिसिंग हो चुकी थी, बट केस डायरी लॉन्च नहीं हुआ। मुझे ये इन्फॉर्मेशन एक कांस्टेबल से मिला था। फिर उसके बाद कोई सबूत नहीं मिला। रोजा साहब भी ठीक से तलाश नहीं किए। তাহলে এই বছর হঠাৎ গত রাত থেকে এসে আবার নতুন করে কিভাবে মিসিং হতে পারে? वही तो कहने आए हैं। मैं जब रोजारियो से मिलने गया तो उसने बोला कि मेरी इकलौती बेटी रोजी कलकत्ता में पढ़ाई के लिए उसके मामा के घर रहती है। हर साल पूजा के बाद वो यहाँ आती रहती है। इस बार भी आई थी 2 दिन पहले। अचानक कल रात से लापता हो गई। हमें जो न्यूज़टा जानी वह पिछले साल सुना था, ऐसा समझाने नहीं दिया। उसने ये भी बोला कि मनुआ को उसी ने ही भेजा था। তবে বোঝো কিরকম ঘোরালো পেঁচেলো ব্যাপার। এমন পরিস্থিতি সৃষ্টি করে পুলিশকে বাড়িতে ডেকে নিয়ে এলো। সাহেব জানতেন খবরটা পেলে তুমি নিশ্চয়ই ছুটে আসবে। কিন্তু আমি ওর বাড়িতে ছুটে গেলে ওর কি লাভ হবে রুদ্র? রুদ্র একটা ভারী পেপার ওয়েট হাতের তালুতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, লাভ আছে তিওয়ারি, অনেক লাভ আছে। আমি হলফ করে বলতে পারি এটাকে পুলিশের চোখে ধুলো দেবার একটা অভিনব পন্থা বলতে পারো। হোয়াট? আমার আর তিওয়ারিজের বুক ফুঁড়ে একই শব্দ একসাথেই বেরিয়ে এলো। আমরা হাঁ করে রুদ্রর মুখের দিকে চেয়ে রইলাম। সে বলল, গত বছর তুমি এখানে পোস্টিং হয়ে রোজির খবরটা শুনেছিলে কোনো এক বিশ্বস্ত কনস্টেবলের মুখে, যে তোমায় এলাকার ভালো মন্দ সব রকম গোপন তথ্য সরবরাহ করে। পাহাড়ের একাংশে বহুদিন ধরে মাফিয়ারা চলছে, তারা যে ধীরে ধীরে পুরো পাহাড়টাকেই দখল করে নেবে এটা তুমি বুঝতে পেরেছিলে। রোজারিওর মেয়ে নিখোঁজ হবার খবর শুনে প্রথমে তুমি আহত হয়েছিলে, কিন্তু পরে তুমি বুঝেছিলে কোথাও একটা কিছু গোলমাল আছে। আমি তোমাকে যতদূর চিনি তাতে আমি নিশ্চিত যে তুমি বিনা কারণে রোজারিওর সাথে সদ্ভাব বজায় রেখে চলার নিখুঁত অভিনয় করনি, এবং আজও সে অভিনয় চালিয়ে যাচ্ছ। আমি বিছানায় আধ শোয়া হয়ে রুদ্র ও তিওয়ারিজির কথোপকথন শুনছিলাম। নিজস্ব ডায়েরি খুলে
কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখলাম। গুরুগম্ভীর আলোচনার ফলে ঘরের পরিবেশটা আবার ভারী হয়ে উঠেছিল, তাই বিছানা থেকে নেমে জানলার শার্সিটা একটু ফাঁক করে রাতের সৌন্দর্য উপভোগ করছিলাম। হঠাৎ একটা শক্ত গোলমতো বস্তু এসে সহজে শার্সিতে ধাক্কা মারল। মোটা কাঁচ বলেই হয়তো শার্সিটা ভাঙল না। বস্তুটা যে কি তা বোঝার আগেই আমি উঁকি মেরে কাউকে দেখতে পেলাম না, এমনকি তিওয়ারিজির চোখেও কিছু ধরা পড়েনি। তবে রুদ্র ছুটে এসে আমাকে সরিয়ে দিয়ে শার্সি খুলে দাঁড়ালো। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আবার কেউ বস্তুটাকে ছুঁড়ে মারল। এবারের টিপটা অব্যর্থ ছিল, রুদ্রর দিকেই ধেয়ে এলো, কিন্তু বস্তুটা এসে রুদ্রর নাকে লাগার আগেই সঙ্গে সঙ্গে বস্তুটাকে অদ্ভুত কায়দায় লুফে নিল। এবার একটা মোটা আলোয়ানে মোড়া বেটে খাটো লোককে গ্রিন ভ্যালির পাঁচিল ডিঙিয়ে পালিয়ে যেতে দেখলাম। রুদ্র সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেড়াতে এসো, স্বস্তি নেই ভায়া। তবে এবারের আক্রমণটা খুব তাড়াতাড়ি হলো। এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে কেউ আমাদের পরিচয় জেনে ফেলেছে, অথবা আমরা যে খোঁজ খবর শুরু করেছি সে খবর তারা পেয়ে গেছে। লিফটে করে নামলেও যে সময়টুকু লাগতো তাতে ধরা যেত না, তার আগেই ধরা ছোঁয়ার বাইরে চলে যেত। অতএব আফসোস করে লাভ নেই, তার চেয়ে বরং বস্তুটাকে খুলে দেখি, পাইলেও পাইতে পারি অমূল্য রতন। খোলো এ বৃশ্চিক ভায়া, দেখি কি রতন আছে ওতে। শেষের লাইনগুলো ঠাট্টা করে হাসি মুখে বলল রুদ্র। রঙিন কাগজে মোড়া গোলাকৃতি বস্তুটা যে একটা ছোট রাবারের বল সেটা হাতে ধরেই বোঝা যাচ্ছিল। কাগজের মোড়কটা খুলে লম্বা করে চোখের সামনে মেলে ধরলাম। নাকে একটা কড়া ঝাঁঝালো সেন্টের গন্ধ এলো। এমন নকশা কাটা রঙিন কাগজে লেখা সুগন্ধি হুমকি চিঠি জীবনে এই প্রথম পেলাম। চিঠিতে লেখা, পাহাড়ে বেড়াতে এসেছো ভালো কথা, ঘুরে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। অন্যের ব্যাপারে নাক গুলিয়ে নিজেদের বিপদ ডাকতে যেও না। সাপের লেজে পা দিলে কেউ তোমাদের বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে পারবে না। ইতি ঠ। রুদ্র চিঠিটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে তিওয়ারিজির হাতে দিল। তিওয়ারিজি বাংলা পড়তে পারেন, তাই আর তর্জমা করার দরকার হলো না। চিঠিটা পড়ে ভুরু কুঁচকে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বললেন, হু ইজ ঠ? ঠ ফর ঠেকরে। আমার মনে হয় শঙ্করকে বিশ্বাস করাটা একদম উচিত হয়নি। ও আসলে ঠেকরে সাহেবেরই লোক। রুদ্রকে কোনোভাবে চিনতে পেরেছে, তাই আগে ভাগে ঠেকরেকে সতর্ক করে দিয়ে আমাদের হুমকি চিঠি লিখেছে। চিঠি ছোড়ার কায়দাটাও বেশ অভিনব। তিওয়ারিজি সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে আমার পিঠ চাপড়ে বললেন, ব্রাভো মিস্টার চ্যাটার্জি, ব্রাভো। রুদ্রর মুখে কোনো বিকার নেই, শুধু নির্লিপ্তভাবে বলে উঠল, তাহলে এটা রোজারিওর কীর্তি নয় বলছো? আর রোজির মিসিং মিস্ট্রি, ওটা নিয়ে তাহলে আর এগোবার দরকার নেই, কি বলো তিওয়ারি? কোনো কমপ্লেন তো লঞ্চ হয়নি, আমরা তো স্রেফ আন্দাজের ভিত্তিতে এগোচ্ছি। বাট তবে কি জানো, শঙ্কর হয়তো আমাদেরকে চিনতে পেরেছে, কিন্তু সে ঠেকরের লোক নয়। ও আমাদের ইনফর্ম করবে বলে সমস্ত খুঁটিনাটির সাথে তিওয়ারির খবরটাও জানিয়েছে। তিওয়ারিজি থতমত খেয়ে বললেন, আমার খবর মানে? ঠেকরের কীর্তি গৌরব জানতে তো আর কারোর বাকি নেই। এতদিন কেউ কিছু বলতে বা করতে সাহস পায়নি, কিন্তু তুমি যে তলে তলে এগিয়ে যাচ্ছ, এই খবর সাপ্লাই দেওয়ার লোকের কিন্তু অভাব নেই তোমার থানায়। সর্বত্র অসৎ পুলিশ কর্মীদের ডিপার্টমেন্ট একেবারে ভরে গিয়েছে, তা তো আর যাই হোক তোমার অজানা নয়। সুতরাং তোমার অনুগত কনস্টেবল ছাড়াও কেউ এমন যে আড়াল থেকে তোমার প্রতিটা পদক্ষেপের উপর কড়া নজর রাখছে, ঠেকরের কারণে খবরটা পৌঁছাতেই সে তোমাকে খতম করার নির্দেশ দিয়েছে। শঙ্কর তার এক পরিচিতর মাধ্যমে খবরটা পেয়েছে যে ঠেকরের কুঠিতে পরিচারকের কাজ করে। তিওয়ারিজি কিন্তু একটুও দমলেন না। ঠোঁটের কোণে অমায়িক হাসি বজায় রেখে বললেন, जो भी होगा देखा जाएगा। मैं किसी से डरता नहीं, किसी के डर से मैं हटने वाला नहीं हूं। তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে তিওয়ারি, তুমি এগিয়ে যাও। তবে কান টানলে মাথা আসে, এটা চিরসত্য। তাই আগামীকাল থেকে রোজির ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করা হোক।
রোজি সত্যিই কলকাতায় তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো কিনা সেই খবরটা আমার চাই। কিভাবে, কবে থেকে নিখোঁজ হয়েছে, আদৌ নিখোঁজ হয়েছে কিনা অথবা অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে সে খবরটাও নিতে হবে। মেয়েটা বেঁচে আছে কিনা, কি অবস্থায় আছে, সব খবর চাই। আর এই কাজে তোমার সোর্স লাগিয়ে আমাকে সাহায্য করতে হবে তিওয়ারি। আমার সোর্সকে এখন কাজে লাগানো মানেই হচ্ছে ঠেকরের কাছে খবর চলে যাওয়া। রোজারিওর সাথে গুড কানেকশন থাকলে ওর খানেও কথাটা পৌঁছে যাবে, ফলে রোজারিও সাবধান হয়ে যাবে যদি ওর নিজেই রোজির নিখোঁজের ব্যাপারে ইনভলভ থাকে। তো একদম একদম ঠিক বলেছ তিওয়ারি, এক্ষেত্রেও আমাকেই সোর্স খাটাতে হবে। আমি বরং ডিএসপি পান্ডেজিকে ফোন করি, উনি যা প্রভাবশালী মানুষ, কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। রাজরত্ন রহস্যের তদন্তের দায়িত্ব উনিই আমায় দিয়ে ভুবনেশ্বর পাঠিয়েছিলেন। ও আইসি, আমার সাথে भी ওনার জানা পেছানা আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। তুরন্ত পান্ডেজিকে ফোন লাগাও। রুদ্র বাইরে বেরিয়ে গেল হোটেলের রিসেপশন থেকে ফোন করবে বলে। বুঝলাম বন্ধুবর আমাদের সাসপেন্সে রাখতে চাইছে, বিশেষ করে আমাকে। তিওয়ারিজি মুচকি হাসলেন, উনিও রুদ্রকে খুব ভালো মতন চেনেন। কিন্তু আমি একটা কথা ভেবে পেলাম না যে রোজের সম্বন্ধে কিছু না জেনে রুদ্র কিভাবে ওর বর্ণনা দেবে। আমরা যতটুকু জেনেছি মিস রাবেয়ার কাছ থেকে, তাতে শুধু নিখোঁজ হবার ব্যাপারেই কথা হয়েছে, আর তো কিছু জানা নেই। অবশ্য খুব শিগগিরই এর উত্তরটা পেয়ে গেলাম। রুদ্র প্রায় আধা ঘন্টা বাদে ফিরে এসে বলল, মিস রাবেয়া দেখা করতে এসেছিলেন, তাছাড়া আরও একটা কাজ ছেড়ে এলাম, তা একটু দেরি হয়ে গেল। আমি আর তিওয়ারিজি হতভম্ব হয়ে গেলাম, কি বলবো কিছুই ভেবে পেলাম না। রুদ্র আমাদের মনের অবস্থা টের পেয়ে মুচকি হেসে বলল, সকালে রোজারিও ম্যানশন থেকে বেরিয়ে আসার খানিক আগে তিওয়ারি যখন ওই বৈঠকখানায় বসে সাহেবের সঙ্গে কথা বলছিল, তুমি তখন ফুলের বাগান দেখছিলে, তাই না বেসিক? প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল সে। আমি থতমত খেয়ে হ্যাঁ বললাম। ওই মুহূর্তে রাবেয়াকে আমায় ইশারায় ডাকতে দেখলাম। আমি এগিয়ে যেতেই রাবেয়া আমাকে বাড়ির পিছনে নিয়ে গিয়ে রোজির এক কপি ছবি আর হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ডটা দিয়ে বলল, প্লিজ কলকাতায় ফিরে ওর সন্ধান করবেন। মেয়েকে ফিরে পেলে রিনা ম্যাডাম ঠিক সুস্থ হয়ে যাবেন। এখানে সবসময় কড়া পাহারা, এরা গাছের আড়ালে মিলিটারিদের পোশাকে লুকিয়ে থাকে। তখন আপনাদের সাথে কথা বলতে দেখে ফেলেছে। আমাকে একটু আগে রীতিমতো জেরা করছিল। আমি বললাম উনি তিওয়ারি সাহেবের সাথে এসেছেন, রিনা ম্যাডামের কী হয়েছে তা জানতে চাইছিলেন। শুনে ওরা হুমকি দিয়ে বলে গেল যে বাড়ির ভিতরের কথা যেন ফাঁস না করি, বিশেষ করে রোজির সিক্রেট। ওরা এখন টিফিন করতে গেছে, তাই এই ফাঁকে আপনাকে ডাকলাম। আমি তখন অত কথা বলতে পারিনি। রোজিকে আমি দেখেছি। আজ থেকে ঠিক 1 বছর আগে রোজি হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়ে এখানে ছুটি কাটাতে এসেছিল। বেশ কিছুদিন থাকার পর যখন রেজাল্ট বেরোলো, কলেজে অ্যাডমিশনের টাইম এগিয়ে এলো, তখন কলকাতায় রওনা দিতেই হলো। সেদিন সাহেব ওকে এয়ারপোর্ট যাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছিলেন। ও তাড়াহুড়োর মাথায় ছোট হ্যান্ডব্যাগটা নিতে ভুলে গেছিল। বিকেলের ফ্লাইট 7টার মধ্যে বাড়িতে ঢোকার কথা। সেখানে মাঝরাতে কলকাতা থেকে খবর এলো রোজি নাকি বাড়িই ফেরেনি। রোজির মামা জানালেন তারা বহুক্ষণ এয়ারপোর্টে অপেক্ষা করেছিলেন, কিন্তু রোজির কোনো খোঁজ পাওয়া যায়নি। মানে অনেক খোঁজাখুঁজির পরেও ওনারা বাড়ি ফিরে এসেছিলেন, তাও ওর কোনো হদিশই পাওয়া যায়নি। কোনো কারণে অনেকক্ষণ ধরে ফোনের লাইন পাননি। অনেকবার ট্রাই করার পর অবশেষে লাইন পেয়ে জানালেন। এইটুকু শোনার পরেই তিওয়ারির ডাক এলো। আমি আর তুমি রোজারির সাথে পরিচিত হতে বৈঠকখানে চলে গেলাম। আজ সন্ধ্যায় গ্রিন ভ্যালিতে নামার আগে একটা চিরকুট লিখে শঙ্করকে দিয়ে বললাম, মিস রাবেয়াকে এটা দেখিয়ে বলো গ্রিন ভ্যালিতে চলে আসতে। চিরকুটটার হাতে দিও না, তোমার কাছেই রেখে দিও। শঙ্কর রোজা সাহেবের ম্যানশনের সব আটঘাট জানে। আগেই বলেছি ওর এক পরিচিত ম্যানশনে কাজ করে। শঙ্কর তাই রাবেয়াকে সময় মতন খবর দিতে পেরেছিল। আমি ডকুমেন্টগুলো আমার কাছেই রেখে দিয়েছিলাম, সময় সুযোগ বুঝে কাজে লাগাবো বলে। রোজির ফেলে যাওয়া ব্যাগ থেকে এগুলো রাবেয়া পেয়েছিল। রোজি মামার বাড়িতে যায়নি শুনে ওর মনে সন্দেহ হয়েছিল কলকাতা পৌঁছানোর আগেই কিছু একটা ঘটে গেছে।
তাই ও সযত্নে ওগুলো লুকিয়ে রেখেছিল হ্যান্ড ব্যাগ সহ। তখন তিওয়ারির ডাকে রাবেয়ার সাথে কথাবার্তায় ছেদ পড়ে গেল। তাছাড়া আরও অনেক খবর জানার ছিল, তাই রাবেয়াকে এখানেই ডেকে পাঠিয়েছিলাম। ও ছদ্মবেশে এসেছিল। মেয়েটি যথেষ্ট বুদ্ধিমতী। কিভাবে ছদ্মবেশে ম্যানশন থেকে বেরিয়ে এসেছে তা আমি জানি না, হয়তো সেই পরিচারকের সাথেই। তবে আমাদের মাধ্যমে যাতে তিওয়ারির কানে খবরটা পৌঁছে যেতে পারে সে কথা ভেবেই ডকুমেন্টসগুলো আমাকে আগেই দিয়ে দিয়েছিলেন। তবে উনি কিন্তু আমাদের আসল পরিচয় জানতেন না। আমি একটু আগে জানিয়ে দিয়েছি। রাবেয়া আমার পরিচয় পেয়ে নিশ্চিন্ত হয়েছে। রোজিকে ফিরে পাবার আশার আলো দেখছেন। তিওয়ারিজি চোখ বড় বড় করে বললেন, শি ইজ রিয়েলি অ্যাডমায়ারেবল। সে আর বলতে। বলছি, এই ডকুমেন্টস রইল, এগুলো পান্ডেজিকে হস্তান্তরের ভার তোমাকে নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি বললাম, কিন্তু রুদ্র, রাবেয়ার সাথে তোমার আর কি কি কথা হয়েছে? কি একটা কাজের কথা বলছিলে না? রুদ্রর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। মুখে প্রসন্নতার হাসি টেনে বলল, বলবো বেসিক সব বলবো, তবে তার আগে আরও একটা জরুরি কাজ আছে। তোমাকে আমার সাথে এখনই একবার সাহেবের ম্যানশনে যেতে হবে। রাবেয়াকে সেই কাজে ইনভলভ করতে গেলে ধরা পড়ে যাবার প্রবল সম্ভাবনা আছে, কারণ ওকে সবসময় রীনা দেবীর খেয়াল রাখতে হয়। কাজটা করতে গেলে রীনা দেবীকে আবার একা ফেলে যেতে হবে। ঘরে কেউ চলে এলে রাবেয়া সমস্যায় পড়ে যাবে। ইদানিং সন্ধ্যের পর থেকে নাকি রীনা দেবী একটু বেশি অসুস্থ হয়ে পড়েছেন। নিয়াদ আমি ডেকে পাঠিয়েছি বলে কিছুক্ষণের জন্য ওনাকে ঘুম পাড়িয়ে এসেছিলেন। আর আমি যাবে না তোমাদের সাথে? আপাতত না, তুমি এখানেই অপেক্ষা করো তিওয়ারি। সবাই একসাথে গেলে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে। বরং এখানে বসে ফোনে জরুরি কল, মিটিং ইত্যাদি সেরে নাও। প্রয়োজন হলে অবশ্যই ডেকে পাঠাবো। রোজভ্যালি বা ম্যানশনের ঢিল ছোঁড়া দূরত্ব। তাছাড়া তোমার তো আমাদের সাথে ডিনার করার কথা রয়েছে। অগত্যা তিওয়ারিজি ঘরেই রয়ে গেলেন। আমি আর রুদ্র ম্যানশনের পিছনে গিয়ে হাজির হলাম। সেখানে একটিমাত্র পাহারাদার কাঁধে বন্দুক ঝুলিয়ে বসে বসে তামাক সেবন করছে। রুদ্র ফিসফিস করে বলল, তিওয়ারিকে বলে একটু ক্লোরোফর্মের ব্যবস্থা করলে সুবিধা হতো, কিন্তু তাড়াহুড়োয় বলা হয়নি। যাই হোক, আমি লোকটার মুখ চেপে ধরছি, তুমি হাত পা বেঁধে ফেলো। আমি আর রুদ্র অতি সন্তর্পণে পা টিপে টিপে লোকটার পিছনে গিয়ে দাঁড়ালাম। ওকে ঘায়েল করতে না পারলে ম্যানশনের স্টোর রুমে ঢুকতে পারতাম না। একতলার স্টোর রুমের কিছুটা অংশ পিছনের বাগানে গিয়ে পড়েছে। ভিতরে বাইরে দুদিকেই প্রবেশপথ রয়েছে, তবে চাবির গোছাটা ভিতরের দরজার পাশে এমন জায়গায় ঝোলানো থাকে সেখানে একটা পাল্লাবিহীন গ্রিলের জানলা রয়েছে। বাইরে থেকে গ্রিলে হাত ঢুকেও চাবি নেওয়া যায়, কিন্তু পাহারাদার না থাকায় সেটা সম্ভব নয়। আবার ম্যানশনের সামনে দিয়ে কেউ ঢুকে যদি চাবিটা নিতে যায় তাহলেও পাহারাদার বাইরে থেকে দেখতে পেয়ে যাবে। অগত্যা ওদের মেরে অজ্ঞান করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, রুদ্র লোকটার মুখ চেপে ধরে ঘাড়ে রদ্দার বাড়ি মারতে ঝোপের আড়াল থেকে আরেকটা লোক বেরিয়ে এসে আমার বুকে আঘাত করল। আমি মাটিতে পড়ে গেলাম, কিন্তু রুদ্রর উপর ঝাঁপিয়ে পড়ার আগেই জুজুৎসুর প্যাচে ঘায়েল করে দিল। ওদিকে প্রথম পাহারাদারটা ঘাড় ধরে মাটিতে শুয়ে কাতরাচ্ছিল। দ্বিতীয় লোকটার নাক মুখ ফেটে রক্ত ঝরতে শুরু করেছে। সেও কাহিল হয়ে পড়েছিল। ওদের গা থেকে দ্রুত পোশাক, টুপি ইত্যাদি খুলে দুজনে পরে নিলাম, যাতে বাড়ির ভিতরে অনায়াসে ঢুকতে পারা যায় গার্ডের ছদ্মবেশে। ওদের মাথায় বন্দুকের বাড়ি মেরে মুখ বেঁধে দেওয়া হলো। এবার হাত পা বেঁধে ফেলে রেখে চাবি নিয়ে শীঘ্রই স্টোর রুমে ঢুকে পড়লাম। রুদ্র বলল, এ কাজ ওই পরিচারক কিংবা মিস রাবেয়ার একার পক্ষে কোনোদিন সম্ভব হতো না। তিওয়ারিকে নিয়ে এলো রিস্ক থেকেই যেত, তাই তোমার শরণাপন্ন হলাম ভায়া। কি যে বলো ভায়া, কোথায় তুমি আর কোথায় আমি। স্টোর রুমে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই একটা পুরনো ডায়েরি আর কিছু অ্যালবাম উদ্ধার হলো। সেগুলো ব্যাগে নিয়ে তালা দিয়ে যথাস্থানে চাবি রেখে স্টোর রুম থেকে বেরিয়ে এলাম। বাঘের খাঁচা থেকে গ্রিন ভ্যালিতে ফিরে এসে হাঁফ ছেড়ে বাঁচলাম আমি। ডোরে নক করতেই তিওয়ারিজি এসে দরজা খুলে দিলেন। তিওয়ারিজিও আমাদের অক্ষত অবস্থায় দেখে স্বস্তি পেলেন। বললেন,
সব কাজ ঠিকঠাক হয়েছে তো? আমি পান্ডেজির কাছে ডকুমেন্ট পৌঁছানোর বন্দোবস্ত করে দিয়েছি। দেখা যাক কোনো আপডেট আসে কিনা রোজির ব্যাপারে। রেসপন্স এত তাড়াতাড়ি আসবে না তিওয়ারিজি, কারণ রোজি তো আর কলকাতায় নেই। ছবি, ডকুমেন্টস ইত্যাদি পাঠালেন, কিছু না কিছু খবর তো আসবেই, তবে একটু সময় লাগবে আশা করি। রোজের বিষয়ে কথা বলার সময় রুদ্রর মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখলাম না, বরং একটা নিশ্চিন্ত ভাব লক্ষ্য করলাম। ওর মনে কি চলছে, কি যে ব্যাপার, কিছুই বোঝা গেল না। ওদিকে তিওয়ারিজি আমার হাতের ব্যাগটা দেখিয়ে কি আছে জানতে চাইলেন। রুদ্র সঙ্গে সঙ্গে ডায়েরিটা বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে ডায়েরিটা পড়ে শোনাতে বলল। রাত হয়ে গেছিল। রুম বয় এসে ডিনারের পার্সেল, প্লেট, চামচ ইত্যাদি দিয়ে গেল। আমরা প্যাক করে দিয়ে যেতে বলেছিলাম, যাতে সুবিধা মতো সময় খেতে পারি। রুম বয় চলে গেলে আমি পড়তে শুরু করলাম। তবে ডায়েরির লেখার স্বাদ অক্ষুণ্ণ রাখতে আমরা ভদ্রমহিলার বয়ানেই রাখলাম। গত বছর নিখোঁজের রাতে যখন কলকাতা থেকে রজত মানে আমার স্বামী রোজারিওর কাছে ফোন কল এলো, মেয়ে ওখানে যায়নি শুনেও ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া হতে দেখলাম না। যেন ও জানতো যে রোজি কলকাতায় যাচ্ছে না। আমার দাদা বৌদিকে সান্ত্বনা দিয়ে বলল রোজির বিষয়ে কাউকে কিছু না জানাতে। ও নিজের প্রভাব খাটিয়ে চারিদিক খুঁজে দেখছে, ঠিক পেয়ে যাবে। ওরা যেন চিন্তা না করে, ওদের খবর দেওয়া হবে। এরপর আর কোনো ফোন আসেনি কলকাতার বাড়ি থেকে। মেয়ের কোনো খবর পেলাম না। মেয়ে হারানোর শোকে আমি বিছানা নিলাম। আমার স্ট্রোক হলে ধীরে ধীরে পঙ্গু হয়ে গেলাম। একজন নার্সকে রাখা হলো। রজত পুরনো টেলিফোন লাইন কেটে নতুন লাইন ব্যবহার করতে শুরু করলো। নার্স রাবেয়ার কাছ থেকে আমি সব খবরই পাই। কলকাতার বাড়ি থেকেও দাদাদের কেউ আর কখনো রোজির খোঁজ নিতে আসেনি। আমার স্ট্রোকের খবরও ওরা জানে না। আমার মনে হয় কোনো অজানা আশঙ্কায় ওরা এখানে আসতে চায়নি। রজতের আসল রূপটা হয়তো ওরা টের পেয়েছিল। বললাম, এ তো সাংঘাতিক ব্যাপার। মেয়ে কলকাতায় যাবার পথে নিখোঁজ হয়ে গেল, অথচ বাপের তাতে কোনো হেলদোল নেই। উল্টে নিজের টেলিফোন নাম্বার পাল্টে ফেলল। রীতিমতো সন্দেহজনক ব্যাপার। তাহলে কি নিজেই নিজের মেয়েকে হাপিস করে দিয়েছে কোনো বিশেষ স্বার্থের কারণে? এক্স্যাক্টলি, আমিও সে কথাই ভাবছিলাম, আর সেই জন্য একবার রোজারিওর সাথে দেখাও করে এলাম। বাট হি ইজ ভেরি ক্লেভার অ্যান্ড ডেঞ্জারাস। আমার কাছে বিলকুল মিছা কথা বলে গেল। কি বললো আপনাকে? নতুন করে নিখোঁজ হওয়ার গপ্প শোনালো বুঝি? हाँ, बोलो कि रोजीर एग्जाम खत्म हो गए। हर साल की तरह इस बार भी 2 दिन पहले दार्जिलिंग आई थी, बट शी इज मिसिंग सिंस येस्टरडे नाइट। যত সব গাঁজাখুরি গল্প। 1 বছর পর নতুন করে রোজি নিখোঁজের ঘটনা সাজিয়ে রোজারিও ঠিক কি প্রমাণ করতে চাইছেন তা এবার খতিয়ে দেখতে হবে। তবে একেবারেই যে কোনো আভাস পাইনি তা নয়, বরং আমার কাছে এমন একটা চমকপ্রদ খবর আছে যা শুনলে তোমাদের পিলে চমকে যাবে। তিওয়ারিজি চোখ সরু করে বলে উঠলেন, হোয়াটস দ্যাট? আমি বেশ আগ্রহ ভরে তাকিয়ে রইলাম। উত্তেজিত হয়ে উঠেছিলাম খবরটা শোনার জন্য, কিন্তু রুদ্র তাতে জল ঢেলে দিয়ে বলল, সে কথা আসছি, আপাতত ডায়েরিটা পড়ো বৃশ্চিক। ওখানেও নিশ্চয়ই এমন একটা কিছু লেখা আছে যা তোমার তদন্তে সাহায্য করবে। ক্লু পেলেও পেতে পারো। আমার কেন জানি বারবার মনে হচ্ছিল রুদ্র অনেক কিছু জানে, অথচ তা ভাঙতে চাইছে না। এবার ডায়েরি পড়ে আমার মাথার উপর যেন ছাদ ভেঙে পড়ল। রোজি আমার গর্ভজাত সন্তান নয়, আমরা নিঃসন্তান দম্পতি। একবার দার্জিলিং বেড়াতে এসে রজতের সাথে আলাপ হয়ে যায়। তারপর ঘনিষ্ঠতা বাড়ে। বাড়িঘর দেখে বিরাট সোনার দোকান, ইলেকট্রিক গুডসের ব্যবসা আছে শুনে দাদারা কোনো আপত্তি করেনি। অনায়াসেই আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের 1 বছর পর ধীরে ধীরে সব জানতে পারলাম। রজতের চোরা কারবার, ড্রাগ চক্র, নারী পাচার, স্মাগলিং সব কিছু ধরা পড়ে গেল। ওদিকে বহু দূরের কোনো অজ গ্রাম থেকে প্রতি বছর একটি করে কুমারী মেয়েকে আমাদের মাতারানীর মন্দিরের সেবায় নিয়োজিত করার প্রথা চালু ছিল। সেবার নামে তাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে সহবাসে লিপ্ত করা হতো। একদিন এক অপূর্ব সুন্দরী সেবাদাসী
রত্না ওকে অজ্ঞান করে রোজভ্যালিতে তুলে এনে আটকে রেখে প্রতি রাতে উপর ঝুপড়ি যৌন নির্যাতন চালাতে থাকে বিকৃত রুচির রোজারিও। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। রজত তাকে হত্যা করার পরিকল্পনা করে। সেদিন রাতেই সুযোগ বুঝে মেয়েটি রজতের দুধের গ্লাসে ঘুমের বড়ি মিশিয়ে দেয়। রোজভ্যালির এক বৃদ্ধ কর্মী মেয়েটিকে ঘুমের বড়ি এনে দিয়ে পালাতে সাহায্য করেছিল। তার বদলে অবশ্য বৃদ্ধকে রজতের হাতে প্রাণও দিতে হয়। তখন নিশুতি রাত, সকলেই ঘুমে আচ্ছন্ন ছিল। রত্নাকে তার গ্রামে পৌঁছে দেওয়া বৃদ্ধের পক্ষে সম্ভব ছিল না, তাই আপাতত আশ্রয় দেবার জন্যে চুপিসারে রোজারিও ম্যানশনে ঢুকে পড়ে। বৃদ্ধ আমার কাছে রত্নাকে নিয়ে আসে। আমি সব শুনে মেয়েটিকে বুকে টেনে নিলাম। ম্যানশনের চিলে কোঠায় লুকিয়ে রাখলাম। ওখানে কারো যাতায়াত ছিল না। সেখানেই রত্না একদিন একটি কন্যা সন্তানের জন্ম দেয়। রোজারিও এসব কিছুই জানত না, কিন্তু এক রাতে নবজাতিকার চাপা কান্নার আওয়াজ তার কানে যায়। শব্দের উৎস লক্ষ্য করে চিলে কোঠায় হাজির হয়। সেখানে রত্নাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। ক্রোধে অন্ধ হয়ে মুহূর্তের মধ্যে শ্বাসরোধ করে রত্নাকে হত্যা করে। বৃদ্ধ লুকিয়ে সব দেখে, সেই সব জানায়। আমি দোতলার বেডরুমে ঘুমিয়েছিলাম, কিচ্ছু টের পাইনি, কিন্তু বাচ্চাটাকে আছাড় মারতে যাবার মুহূর্তে সে খুব জোরে কেঁদে ওঠে। কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি ছুটতে এসে শিশুটিকে বুকে ছড়িয়ে ধরি। রজতের হাতে পায়ে ধরে বলি, আমি মা হতে চাই, আমি রত্নার মেয়েকে মানুষ করব। ভুলে যেও না, এই শিশু আমার গর্ভজাত না হলেও তোমার ঔরসজাত সন্তান। ও আমাদের দুজনের পরিচয় বাঁচবে। এ কথার অন্যথা হলে আমি কিন্তু মেয়েকে নিয়ে আত্মঘাতী হব। সমস্ত ঘটনা লিখে রেখে যাব। আর যদি তুমি আমাদের হত্যা করতে চাও তাও করতে পারো, কিন্তু জেনে রেখো দেওয়ালেরও কান আছে। তাছাড়া তোমার গুন্ডাদের কেউ কেউ ইতিমধ্যে আড়াল থেকে সব দেখে নিয়েছে। ওদের আমি আমার অর্থ অলংকার দিয়ে আগেই হাত করে রেখেছি। সুতরাং তুমি যে খুন করে পার পাবে না, আশা করি সেটা বুঝতেই পেরেছ। এরপর রজত আর কথা বাড়ায়নি। বৃদ্ধকে মেরে একসাথে রত্না ও বৃদ্ধার মৃতদেহ খাদে ফেলে দিয়ে নিজের গোপন আস্তানায় চলে যায়। সেই থেকে রোজি আমার কাছেই মানুষ। সব জেনেও আমার রজতের খপ্পর থেকে বেরিয়ে যাবার কোনো উপায় ছিল না। ভুল লোককে বিয়ে করার মাসুল দিতেই হলো। তবে রজত নিজেও একদিন মেয়েকে মেনে নিল, কিন্তু মেয়ে বড় হওয়ার পর একদিন আমাকে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে কলকাতায় আমার বাপের বাড়িতে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়ে দিল। আমি ভেবে দেখলাম, মেয়ে কলকাতায় থাকলে রজতের চরিত্র, 2 নম্বরী ব্যবসা, চোরাচালান ইত্যাদির হদিশ ও কোনোদিন পাবে না। মেয়েকে এসব থেকে দূরে রাখতে কলকাতায় পাঠিয়ে দিতে রাজি হয়ে গেলাম। প্রতি বছর পরীক্ষার পর মেয়ে এখানে আসে, কয়েকদিন কাটিয়ে আবার চলে যায়। এভাবেই এতদিন চলছিল। হঠাৎ রোজি নিখোঁজ হয়ে গেল। মেয়েকে আর কাছে পেলাম না। এই ডায়েরি যদি কোনোদিন সঠিক মানুষের হাতে পড়ে, তাহলে তিনি যেন আমার রোজিকে খুঁজে দেন। আমি ডায়েরিটা শেষ করতেই তিওয়ারিজি বললেন, টোটাল ব্যাপারটা রানী দেবী ডায়েরিতে লিখেছেন। এটা একটা দারুণ এভিডেন্স। আমার চোখ কপালে উঠে গেছিল। এ যে লম্বা ইতিহাস, যেমন মর্মান্তিক তেমনই ভয়াবহ। মিস রাবিয়াকে সত্যি ধন্যবাদ দিতে হয়। উনি হিন্টস না দিলে এই ডায়েরিটা পেতাম না। কিন্তু রুদ্র, এ তো গেল রোজারিওর কীর্তিকলাপ। ডায়েরিটা যখন তোমার হাতে এসে গেছে, তাহলে রোজারিও অবশ্যই হত্যাকারী সাব্যস্ত হবে এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকলে অবশ্যই কঠোর সাজাও পাবে। কিন্তু ঠেকরে সাহেবের ওই হুমকি চিঠিটা, ঠেকরের অসামাজিক কীর্তিকলাপ, সেসব ধরা পড়বে না? তুমি নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না? রোজারিও ঠেকরের প্রচলিত রীতির সুযোগটাকে কাজে লাগিয়ে রত্নার মতো আরো কত মেয়ের সর্বনাশ করেছে। ওর সাথে হাত মিলিয়ে তার তো কোনো হিসেব নেই। রোজারিওর কাছ থেকেও ঠেকরে নিশ্চয়ই প্রচুর অর্থ পায় কোনো না কোনো মেয়ের জীবনের বিনিময়ে। আমার কথা শুনে তিওয়ারিজি বলে উঠলেন, बिल्कुल सही कहा आपने मिस्टर चैटर्जी, यू आर एब्सोल्युटली राइट। ये जघन्य ব্যবসা আমি বন্ধ করবই। इट्स माई प्रॉमिस।
রুদ্র কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না, শুধু মুচকি হেসে আবার কোথায় যেন উধাও হয়ে গেল। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। রুদ্রর এত শান্ত নির্লিপ্ত চেহারা দেখে তিওয়ারিজি নিজেও কনফিউজড হয়ে আছেন। সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই, আমাদের তাই অপেক্ষা করতেই হবে। এখন সকাল, ঘুরতে ঘুরতে একটু বার ছেলের দিকে গেছিলাম। একটু পরেই একটা গাড়ি আসার কথা আছে, মংপুতে যাব। ড্রাইভার রাজেশ শঙ্করের পরিচিত। শঙ্করের গাড়িতে রুদ্রপ্রিয় খুব ভোরে বিশেষ কাজে এনজিপিতে রওনা দিয়েছে। সকাল থেকেই আকাশটা পরিষ্কার। পশ্চিমের ঢালু উপত্যকায় বাড়ি ঘরের মাঝে মাঝে দেওদারু আর পাইন গাছ আর পাহাড়ের চূড়াগুলি উঁকি মারছে। তার উপর দিয়ে কুয়াশার মতো ধোঁয়াটে মেঘগুলো আপন মনে ভেসে বেড়াচ্ছে। ভারী চমৎকার দৃশ্য। যাই হোক, আমি কাজ সেরে ঢালু পথে নেমে কিছুটা সমতলে এসে দাঁড়ালাম। জায়গাটা রাস্তায় মিশেছে। রাস্তাটা পাক দিয়ে নেমে ম্যালে গিয়ে শেষ হয়েছে। ঘোড়া নিয়ে লেপচারা এদিক ওদিক ছুটে যাচ্ছে। ম্যাল থেকে আরও নিচে নেমে যেতে ইচ্ছে হলো। দেখলাম ওখানে একটা বাজার বসেছে। কমলা লেবু, স্কোয়াশ, টমেটো, কপি, গাজর আর হরেক ফুলের মেলা বসেছে। ফর্সা টুকটুকে লেপচা মেয়েরা বেচা কেনা করছে। আমি মুগ্ধ হয়ে দৃশ্যপট উপভোগ করছি। এমন সময় বাবুজি হুঁশিয়ার বলে একটি কম বয়সী লেপচা মেয়ে কোত্থেকে ছুটে এসে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম কোমরে কুকুরি গোঁজা একটা লোক প্রাণপণে ছুটে গিয়ে লোকজনের ভিড়ে মিশে গেল। গায়ের চাদর আর উচ্চতা দেখে বুঝলাম গত রাতের সেই লোকটাই আবার আক্রমণ করতে এসেছিল। মেয়েটি এবং আরো অনেকেই সাবধান করে বলল, वो बहुत खतरनाक आदमी আছে बाबूजी। आप तो टूरिस्ट हो, फिर ठेकरे साहब का आपसे क्या दुश्मनी है? उस आदमी का नाम बीरप्पा, ठेकरे साहब का खास आदमी है। चलिए हम आपको घर छोड़ाते हैं। कहाँ जाना है बोलिए? সত্যি বরাত জোরে বেঁচে গেলাম এ যাত্রা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বুঝিয়ে বললাম আমি এখন মংপুতে যাচ্ছি, সঙ্গে আমার সঙ্গীরা আছে, চিন্তা করার কিছু নেই। মেয়েটিকেও অজস্র ধন্যবাদ জানিয়ে ওর থেকে কিছু জিনিস কিনবো ভাবছি, হঠাৎ কোলাহল শুনে পিছনে তাকালাম। দেখলাম একটা ক্ষত বিক্ষত লাশকে তুলে আনা হয়েছে খাদ থেকে। একটা মহিলার লাশ। সবাই দোকান বাজার ফেলে ছুটে গেল সেদিকে। স্থানীয় লোকজনের মুখ থমথম করছে। তারা বলা বলি করছে, बहुत हो चुका और कोई लड़की को हम इस तरह से मरने नहीं देंगे। कुछ ना कुछ करना पड़ेगा ही पड़ेगा। ठेकरे साहब का ये जुल्म हमें और बर्दाश्त नहीं होता। সকলেই অনুরোধ করলো তাদের দলনেতাকে কিছু ভাষণ দিতে। তবে আমার হাতে আর সময় ছিল না। রাজেশ গাড়ি নিয়ে মেলে অপেক্ষা করছে নিশ্চয়ই, তাই আমি আবার উপরে উঠে গেলাম। রাজেশের গাড়িতে উঠতে গিয়ে জোর হোঁচট খেলাম। ভিতরে দুজন নবদম্পতি বসে আছে, তারাও নাকি মংপু যাবে। ওদের মাঝে নিজেকে কাবাব মে হাড্ডি ছাড়া আর কিছুই ভাবতে পারলাম না। কি আর করি, গাড়ি ছাড়ার পর বেজার মুখে নিজের দুর্ভাগ্যের কথাই মনে ভাবছিলাম বারবার। এবারে একটা বিয়ে না করলেই নয় দেখছি। ওদিকে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়িটা মংপুর দিকে এগিয়ে চলেছে। ভুলভাল চিন্তা ছেড়ে বাইরের দৃশ্য উপভোগে মনোনিবেশ করলাম। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আরো কিছুটা পথ যাবার পর আবার বাঁক নিতেই গাড়িটা সজোরে ব্রেক কষে থেমে গেল। রাজেশ গাড়ি থেকে নামতেই একটা কালো জোব্বা পরা পালোয়ান গোছের লোক হাতে পিস্তল নিয়ে রাজেশের পিঠে খোঁচা মেরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ठेकरे साहब का हुक्म है, गड्डी पर चढ़ो और फिर पैसेंजर लेके यहाँ से फिर दार्जिलिंग लौट जाओ। कोई गड़बड़ किया तो सबको मार दिया जाएगा, याद रखना। রাজেশ কাঁপতে কাঁপতে করুণ অসহায় চোখে আমার দিকে তাকিয়ে গাড়ি নিয়ে চলে গেল। আমি পড়লাম মহা ফাঁপড়ে।
এ আবার কি গেরোরে বাবা, দিব্যি মঙ্ক ভ্রমণে যাচ্ছিলাম আর এরা অমনি পাকড়াও করে নিয়ে এলো। কিন্তু আমার অপরাধটা কি? সকালেও আমার উপর আক্রমণের চেষ্টা হলো, গতরাতে হুমকি চিঠির কথা মনে পড়ে গেল। তিওয়ারিজির ডিপার্টমেন্টের কোনো অসৎ পুলিশ কর্মী যে ঠেকরেকে আমাদের আসল পরিচয় জানিয়ে দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। আমার আগ্নেয়াস্ত্রটা হোটেলের রুমে ফেলে এসেছি, কিন্তু ওদের আগ্নেয়াস্ত্র নিয়ে আমি কেন পালাতে যাব? মুস্কো চেহারার একটা লোক এসে উজবুকের মতো আমার ট্রাউজার চেক করছিল। রাগে এক ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু আমি একা ওদের সাথে কি করে পারতাম? তাই রাগ সংবরণ করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মুখোশ পরা একটা লোক আমার দিকে পিছন ফিরে বোল্ডারটার একপাশে দাঁড়িয়েছিল। একজন সাগরেদ এসে তাকে সেলাম ঠুকে বলল, ग्रीन वैली की तलाशी ली पर वहां पर कुछ भी नहीं मिला। কে খুঁজতে গেছিল হোটেলের রুমে তা বুঝলাম না, তবে আমার পিস্তলটা যে অপদার্থগুলো খুঁজে পায়নি তাই শুনে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। মুখোশ পরা লোকটাই আসলে ঠেকরে সাহেব তা এতক্ষণে বুঝলাম। ডায়েরিটাও তিওয়ারিজির জিম্মায় রয়েছে। তাছাড়া রীনা দেবীর ডায়েরির সন্ধান ঠেকরে কেন করবে? ওখানে তো শুধু রোজির কথা লেখা আছে। নাকি ডায়েরি উদ্ধারের জন্যই রোজারিও ঠেকরেকে লেলিয়ে দিয়েছে? দুজনেই তো চড়ে চড়ে মাসতুতো ভাই। রুদ্রর সন্ধান না পেয়ে আমাকেই ধরে রেখেছে যাতে কান টানলে মাথা আসে। ওদিকে রুদ্র প্রিজন ভ্যানে চড়ে আসামির বেশে চোর খুনিদের সাথে দার্জিলিং টু এনজিবি রওনা দিয়েছে সেই কোন সকালে। ওকে চিহ্নিত করা এদের বুদ্ধি সীমার বাইরে। মংপু যাওয়ার রাস্তা আলাদা। রুদ্র হোটেলে ফিরেছে কিনা তা জানার কোনো উপায় নেই, তবে আমায় না পেয়ে ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবেই, সে ভরসা আছে। প্রাণ হাতে করে দাঁড়িয়ে আছি। পিস্তল নিয়েও মনটা খুঁতখুত করতে লাগলো। কোথায় রেখে এলাম কিছুতেই মনে করতে পারলাম না। ওদিকে ঠেকরে সাহেব গর্জে উঠলেন, सीधा सीधा बोलो वो अस्तर कहाँ रखा चटर्जी बाबू। ज्यादा चालाक बनने की कोशिश मत करो। ঠেকরে সাহেবের গলা শুনে বিস্তর চমকে উঠলাম। গলাটা কেন যে এত চেনা চেনা লাগছে তা ভেবে পেলাম না। মুখটা দেখতে পেলে ভালো হতো। মিনমিন করে ভয়ে ভয়ে বললাম, আপনাকে আমি চিনি না সাহেব, কেবল কেবল নাম শুনেছি। আমি মংপুতে বিশ্বকবির বাড়ি দেখতে যাচ্ছিলাম, কিন্তু আপনি কেন পথ আটকালেন? কোন অস্ত্রের কথা বলছেন যদি একটু ভেঙে বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হয়। চুপ রাখো, মিছা কথা একদম বলবে না। আমি খবর পেয়েছি গত রাতে তুমি গার্ডদের অজ্ঞান করে তোমার ওস্তাদের সাথে গোডাউনে ঢুকেছিলে। তারপর থেকেই আমাদের সমস্ত ওয়েপন্স উধাও হয়ে গেছে। ভালোই ভালোই বলে দাও কোথায় রেখেছো, নাকি অলরেডি পাচার করে দিয়েছো ওস্তাদের সাথেই? ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে আমাদের ফাটকে পুড়বে বুঝি, কিন্তু সব করে কোনো লাভ হবে না। এই ঠাকুর সাহেবকে ধরার ক্ষমতা কারণ নেই, একেবারে জানে মেরে দেব। আমি স্তম্ভিত হয়ে গেলাম ঠেকরের কথা শুনে। ঠেকরে বলে কি? আমরা তো গত রাতে রোজারিওর স্টোর রুমে গেছিলাম, ওখানে তো অস্ত্রের কোনো গোডাউন বা সংগ্রহশালা দেখিনি। তাহলে কি ম্যানশনের ভিতরে কোথাও ওই গোডাউন আছে? ঠেকরে সাহেব নিজের অস্ত্র শস্ত্র রোজারিওর গোডাউনে লুকিয়ে রাখে। পার্টনারশিপে কারবার চালাচ্ছে মনে হয়। আমি এসব ভাবছি এমন সময় পাহাড় কাঁপিয়ে হঠাৎ নিষ্ঠুর হাসি হেসে উঠল পাহাড়ের ত্রাস ঠেকরে সাহেব। তারপর চেলাদের হুকুম দিয়ে বলল, नाउ शूट हिम, फिर लाश को नया ठिकाना लगा देना, अदरवाइज जैकी के पास ले जाओ। ही लव्स टू ईट ह्यूमन फ्लेश वेरी मच। হাসতে হাসতে মুস্কো লোকটাকে কাছে ডেকে রিভলভারটা হাতে ধরিয়ে দিয়ে বলল, बिरसा गोली मार। जो हुकुम जनाब। উফ, আমাকে মেরে আমার লাশ পোষা কুকুরকে দিয়ে খাওয়াচ্ছে।
দৃশ্যটা ভেবে মুষড়ে পড়লাম। ওদিকে ঠেকরের গলাটা ভীষণ চেনা লাগছে। লোকটা কিন্তু সেই আগের মতোই পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। বীরসা আমার দিকে বন্দুক তাক করতেই আমি চোখ বুজে ফেললাম। তবে চোখ বোজার মুহূর্তে ঠেকরের মুখটা দেখতে পেলাম বইকি। মুখোশটা তুলে এক ঝলক মুখটা দেখাতেই বোধহয় শয়তানটা আমার দিকে ফিরেছিল একবারের জন্য, আবার ঝট করে মুখোশটা নামিয়ে দিল। বীরসার পিস্তল গর্জে উঠল ঠাই ঠাই শব্দে। বন্দুক থেকে গুলিটা ছুটে আসছে। আমি হরিবল শুনতে পাচ্ছি। বৌঠানার রুদ্রর মুখটা মনে পড়ছে। ঠিক সেই মুহূর্তে ওপরের উঁচু পাহাড় থেকে একটা ভারী বস্তা এসে আমার পায়ের কাছে। আমি স্যাত করে সরে গেলাম। গুলিটা গিয়ে লাগলো আমার ঠিক পিছনে দাঁড়ানো ঠেকরের এক হুমদোমার্কা বডিগার্ডের কপালে। শেষ আর্তনাদ করে সে ছিটকে পড়ে গেল খাদের অতল গভীরে। ওদিকে ভারী বস্তাটা ওপর থেকে পড়তেই আমি যা দেখার দেখে নিলাম। বস্তাটা রুদ্র ফেলেছে। রুদ্র গর্জে উঠে বলল, এরিন ঠাকুর সাহেব, আপনার খোয়া যাওয়া অস্ত্রশস্ত্রের একটা ঝোলা। অস্ত্র পাচারেও নাম লিখেছেন দেখছি। পাচারের সময় বস্তা সমেত চেলারা ধরা পড়ে গেল, তাই সেগুলোর মধ্য থেকে একটা ঝজলা নিয়ে এলাম আপনাকে খাতির যত্ন করব বলে। গোনাগুন্তি করে নিন, খুব বেশি নয়, শুধু একটা মাত্র পিস্তল কম আছে এই আপনার ঝোলায়। আপনার সেবায় লাগবে বলে তুলে এনেছি। আমার কাছে যেটা আছে শুধু সেটা দিয়ে কি আর আপনার মতন গণ্যমান্য ব্যক্তিকে আপ্যায়ন করা যায়? সব্যসাচীর মতন দুটো হাত চালাতে হয়। ওদিকে মাথার উপর বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে সশস্ত্র পুলিশ বাহিনী, যাদের তুলনায় এই মুহূর্তে উপস্থিত ঠেকরের বডিগার্ড ও চেলাদের সংখ্যা অতি নগণ্য। তবে তারা যেমন দক্ষ তেমন সাহসী। মৃত্যুর আগে পর্যন্ত লড়াই চালিয়ে কতগুলো পুলিশকে ঘায়েল করে দিল। চারিদিকে লাশের ছড়াছড়ি। ঠেকরে এখন মৃত্যুপুরীতে একা দাঁড়িয়ে আছে। রুদ্র গুলি করে ঠেকরের দুই হাত থেকে অস্ত্র ফেলে দিলেও তার তেজ এতটুকু কমেনি। একটা চেলা তখনও সামনে শুয়ে ধুঁকছিল। পা দিয়ে নিজের পিস্তলটাকে ঠেলে দিল ঠেকরের দিকে। পিস্তলের শট মেরে এক অভিনব কায়দায় সেটাকে নিমেষে হাতে তুলে নিয়ে রুদ্রর বুকে ঠেকিয়ে বিদ্রুপ করে বলল, सब अपना अपना पिस्तौल फेंक दीजिए, अदरवाइज आई विल शूट हिम। টিকটিকির বাচ্চা, ঠেকরের পিছনে টিকটিকি করতে এসেছিস? তোর কলিজায় কত জোর আছে এবার দেখি। বলতে বলতে পকেট থেকে একটা রোল করা চাবুক বের করে রুদ্রর পিঠে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে দড়ি ছাড়াতে লাগলো। রুদ্রর নার্ভের জোর দেখে আশ্চর্য হয়ে গেলাম। বুকে পিস্তল, পিঠে চাবুকের রশ্মি, যে কোনো মুহূর্তে পিঠে আছড়ে পড়বে সপাং সপাং করে। তবু রুদ্র সরাসরি স্থির দৃষ্টিতে চেয়ে থাকে ঠেকরের মুখোশ পরা মুখের দিকে। ঠেকরেও তাকিয়ে থাকে মুখোশের ভিতর দিয়ে লক্ষ্য স্থির করে। আচমকা হাঁটু দিয়ে একটা কোঁতকা মেরে রুদ্র ঠেকরের কনুইতে এমনভাবে আঘাত করল যাতে পিস্তলটা ঠেকরের হাত থেকে ছিটকে একেবারে আমার হাতে চলে এলো। আমি ওটাকে ডিউস বলের মতো লুফে নিয়ে এক পাক ঘুরে সপাটে চড় মেরে মুখোশটাকে টেনে খুলে নিলাম। রুদ্র চোখের নিমেষে চাবুকটা ঠেকরের হাত থেকে ছিনিয়ে নিল। মনে হলো আমরা কোনো অ্যাকশন মুভির শুটিং করছি। রুদ্র প্রশংসার সুরে বলে উঠল, ব্রেভো বৃশ্চিক ব্রেভো, এই না হলে তুমি আমার সুযোগ্য সহকারী। তিওয়ারিজি এসে উপস্থিত হয়েছিলেন কিছুক্ষণ আগেই। তিনি ঠেকরে ওরফে রোজারিওর হাতে হাত করা পরিয়ে সহাস্যে বললেন, কি मिस्टर रजत मित्तर, এখন কেমন লাগছে? अब बेटी और बीबी को एक साथ मारने का प्लान किया था, है ना? मैंने बहुत बोला। अब बाकी किस्सा तुम उसे समझा दो रद्दूर। তিওয়ারিজির কথা শুনে সত্যি সত্যি আমার পিলে চমকে গেল। যা ঘটছে সবটাই যেন সিনেমার দৃশ্য। রিনা দেবী আর রোজিকে একসাথে মারতে চাও মানেই তো রোজিকে তার বাবা রোজারিও ওরফে ঠেকরে
নিজেই 1 বছর ধরে কোথাও লুকিয়ে রেখেছিল, তাই তো তিওয়ারিজি? অবশ্যই, আমি আগেই দুয়ে 4 করে ফেলেছিলাম। গত রাতেই তার প্রমাণও পেয়ে গেলাম। মিস রাবিয়ার সঙ্গে দেখা করে আসার পর তোমাদের বলেছিলাম আমার কাছে এমন একটা খবর আছে যা শুনলে তোমাদের পিলে চমকে যাবে। খবরটা পরে দেব। আমি যা দেখার দেখে নিয়েছি। আসলে রাবিয়ার থেকে সব কিছু শোনার পর আমার মন বলছিল রোজিকে সেদিন কলকাতা পাঠাবার নামে এয়ারপোর্টে যাবার পথে কিডন্যাপ করা হয়েছে। বাট প্রশ্ন হলো, এতগুলো বছর পর হঠাৎ মেয়েকে কিডন্যাপ করিয়ে সাহেব কি ঘটাতে চাইছে? আশেপাশে সবাই জানে সাহেবের মেয়ে ছুটি কাটাতে এসেছিল, আবার কলকাতাতে ফিরে গেছে। কিন্তু কথা হচ্ছে, 1 বছর ধরে মেয়েকে আটকে রাখার পর হঠাৎ মনুয়াকে দিয়ে নতুন করে কিডন্যাপের খবর চাউর করা হলো কেন? এর একটাই কারণ হতে পারে, তা হলো মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তিওয়ারির কানে নতুন গপ্প ফেঁদে অপহরণের কথাটা পৌঁছে দিলে পুলিশ অযথা তাকে সন্দেহ করবে না। তার মধ্যেই রোজিকে মেরে ফেলা হবে। রোজিকে খুঁজে না পেয়ে পুলিশ ভাববে অপহরণকারী খারাপ কিছু ঘটিয়েছে। তদন্ত জারি রাখলেও লাশ খুঁজে পাবে না। পরিকল্পনাটা ব্যর্থ হয়ে গেল সাহেবের নিজের ভুলেই। থানায় তার ইনফরমার থাকলেও তিওয়ারিকে আসল খবর সাপ্লাই করার জন্য যে অন্য কোনো ইনফরমার বা কর্মী থাকতে পারে তা রোজারিওর মাথাতেই আসেনি। তিওয়ারি জানতো পাহাড়ে যখনই কোনো নতুন অফিসার ইনচার্জ বা ওসির আগমন ঘটে, ঠেকরের কাছে তার খবর চলে যায়। ঠেকরে তাদের টাকার লোভ দেখিয়ে দলে আনার চেষ্টা করে। তিওয়ারি চালাকি করে প্রথম থেকেই ঠেকরের সাথে সদ্ভাব বজায় রেখেছেন ভিতরের খবর জানার জন্য। অপহরণের খবরটা আর কেউ না জানলেও তিওয়ারির ইনফরমার সবই জানত। তাকে আপাত দৃষ্টিতে একজন অতি সাধারণ মানুষ মনে হলো, অতীতে তিনি থানার ইনচার্জ ছিলেন। ঠেকরের সাথে হাত মেলাতে রাজি হননি বলে ঠেকরে লোক লাগিয়ে ওকে খাদে ফেলে দিয়েছিল। বাট লাকিলি অফিসার বেঁচে যান। তারপর মৃত্যুমুখ থেকে ফিরে এসে পুরোপুরি ভোল পাল্টে অন্য কাজ ধরেন। অপেক্ষা করতে থাকেন কোনো অনেস্ট সিনিয়রের জন্য। ভাগ্যক্রমে তিওয়ারি ওই সময় পাহাড়ে বদলি হয়ে আসেন। কিন্তু রোজি কোথায় রুদ্র? গতকাল রাতে তুমি কি দেখেছিলে? রুদ্রপ্রিয় মুচকি হেসে বলল, মিস রাবেয়ার পিছনের বাগানে দাঁড়িয়ে থাকার কথা বলার সময় আমার চোখ পড়ে গেছিল বাড়ির চিলে কোঠার দিকে। তখনও রীনা দেবী ডায়েরিটা আমার হাতে আসেনি। আমি দেখলাম বাইরের জানলাগুলো পাটে পাটে বন্ধ থাকলেও কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে একটা ক্ষীণ আলো রেখা ফুটে উঠেছে। আমার খটকা লাগলো, মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তোমাকে নিয়ে যখন ডায়েরি আনতে গেলাম তখনও ওপরে তাকালাম, ওই আলোর রেখা দেখতে পেলাম। তবে আগের চেয়ে আরও আবছা। সন্দেহ গাঢ় হলো। গ্রিন ভ্যালিতে এসে ডায়েরি রেখে আবার কিছুক্ষণের জন্য বেরিয়ে গেলাম। পিছনের বাগানে তখন প্রহরীরা অজ্ঞান হয়ে পড়েছিল। আমি কার্নিশ বেয়ে জাফরির খাঁজে পা রেখে ধীরে ধীরে ওপরে উঠে গেলাম। জানলায় কান পেতে শুনলাম ঘরের ভিতর কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কম বয়সী তরুণের গলা। ভাবলাম জানলায় টোকা মেরে ওকে ডাকি, কিন্তু পর মুহূর্তেই মনে হলো চিলেকোঠার বাইরের ছাদে কোনো প্রহরী পাহারায় থাকতে পারে। তাই ঝুঁকি না নিয়ে নিচে নেমে এলাম। রোজিকে গত 1 বছর যাবৎ ঠেকরের চোরা কারবার ও পায়চারি চক্রের প্রধান কেন্দ্রস্থল মাতারানীর মন্দিরের গুপ্তকক্ষে লুকিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে কয়েক মাস ধরে রীনা দেবীকে স্লো পয়জন করতে শুরু করেছিলেন। তাছাড়া রীনা দেবীর সাইক্রাটিক প্রবলেম আছে। এই অজুহাতে রোজারিও নতুন কিছু ওষুধ এনে রায়বেয়ার হাতে দিয়ে প্রতিদিন খাওয়াতে বলেন। রায়বেয়া সাহেবের নির্দেশ মতো ওষুধ খাওয়াতে শুরু করেন। কিন্তু রীনা দেবীর দিনকে দিন শারীরিক অবস্থা অবনতি হতে দেখে একদিন তিনি সমস্ত ওষুধ চেক করে ব্যাপারটা ধরতে পেরেছিলেন। তারপর থেকে ওষুধগুলো খাওয়ার নাম করে ফেলে দিতে শুরু করে। রীনা দেবী রত্নার হত্যাকাণ্ডের পর থেকে স্বামীর বিরুদ্ধে গিয়ে তার শত্রুপক্ষকে সমস্ত তথ্য খবরাখবর ফাঁস করতে শুরু করেন। ঠেকরে প্রথম দিকে তা ধরতে পারেনি। অনেক পরে যখন সব জানতে পারেন তখন রোজিকে তুরুপে তাস বানিয়ে অপহরণ করিয়ে স্ত্রীকে শয্যাশায়ী করে দেন। রীনা দেবী অপহরণের আগে একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, মেয়ে বড় হচ্ছে, এবার তুমি সৎপথে ফিরে এসো। আগামী বছর রোজির 19 বছর পূর্ণ হয়ে যাবে। মেয়ের জন্মদিনে ওর সামনে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে সেবাদাসী রাখার প্রথা তুলে দিতে হবে। তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে হবে। হুমকি দিয়ে বলেছিলেন ভবিষ্যতে আর কোনো কুমারী মেয়েকে তুলে আনা হলে তিনি পুলিশের কাছে সব তথ্য ফাঁস করে দেবেন। দরকার হলে হেডকোয়ার্টারে যাবেন, সেখানে তার জানাশোনা আছে। মেয়ে রোজি ঠেকরের ঔরসজাত কন্যা হলেও তার স্বভাব চরিত্র ছিল একেবারে আলাদা। মেয়ের ওপর রানী দেবীর প্রভাব ছিল বেশি। এই মেয়ে যে ভবিষ্যতে পথের কাঁটা হয়ে দাঁড়াবে সে বিষয়ে নিশ্চিত ছিলেন রোজারিও। এদিকে শয্যাশায়ী হলেও
রীনা দেবী যে তলে তলে তাকে ফাঁসিয়ে দেবার পরিকল্পনা করছেন বিভিন্ন সোর্স খাটিয়ে তা অচিরেই টের পেয়েছিলেন রজত মিত্র। তাই মা মেয়েকে একসাথে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেন মেয়ের 19 বছরের জন্মদিনের রাতে। এমনকি মিস রাবেয়াকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। জন্মদিনের 2 দিন আগে রোজিকে মন্দির থেকে সরিয়ে নিয়ে আসা হয় রোজিও ম্যানশনের চিলেকোঠার ঘরে। 18 বছর আগে ওখানেই রোজির জন্ম হয়। রোজারিও মেয়েকে তাই চিলেকোঠার ঘরেই হত্যা করতে চেয়েছিলেন। বিশাল বার্থডে কেক অর্ডার দিয়েছেন আজ রজত মিত্র ওরফে রোজারিও। আজ রাতে কেকে বিষ মিশিয়ে হত্যা করার পরিকল্পনা করে রেখেছিলেন রজত মিত্র। তাই রোজিকে আজ খুব ভোরে উদ্ধার করে তিওয়ারির কোয়ার্টারে নিরাপদ হেফাজতে রেখে এসেছি। রাবেয়া ও রীনা দেবী ম্যানশনেই রয়েছেন। গোটা ম্যানশন এখন পুলিশের অধীনে। পরে রোজিকে রীনা দেবীর কাছে পৌঁছে দেওয়া যাবে। চারাচামুন্ডা ভক্তদের সাথে অসৎ পুলিশ অফিসারটিকেও গ্রেপ্তার করা হয়েছে। মাতারানীর মন্দির থেকে মেয়েদের উদ্ধার করে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রত্যেকের বয়ান নিয়ে যে যার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এবার তোমার খেল খতম রজত মিত্র। বহু বছর ধরে নোংরা খেলা করেছো। কয়েকটা দিন কারাগারের অন্ধকূপে বসে ঈশ্বরের নাম করো। তাতে যদি একটু আধটু পাপস্খলন হয়, তারপর ফাঁসি খাটিয়ে ঝুলে বাকিটা। রোজারিও এতক্ষণ রুদ্রর দিকে কটমট করে তাকিয়ে সব কিছু শুনছিল। তিওয়ারিজি হ্যান্ডস্কাপ পরিয়ে দিলেও রুদ্র কিন্তু পিস্তল সরায়নি। ভারী নলটা ঠেকরের গোটা মুখমণ্ডলে, গলায়, বুকে বোলাতে বোলাতে এক নাগারে বলে যাচ্ছিল। আমরা সবাই রুদ্রর কথা শুনতে ব্যস্ত ছিলাম। এমন সময় আচমকা ওপর থেকে রোজারিওকে লক্ষ্য করে একটা গুলি ছুটে এলো। সরাসরি হাঁটুতে লেগেছে, যাকে বলে একেবারে অব্যর্থ টিপ। রজত ওরফে রোজারিও সঙ্গে সঙ্গে আর্তনাদ করে পা ধরে বসে পড়ল। কিন্তু ঘটনার আকস্মিকতায় আমরা বিহ্বল হয়ে পড়েছিলাম। তিওয়ারিজির নির্দেশ ছাড়া পুলিশ বাহিনীর কেউ ফায়ার করবে না। অথচ গুলিটা কে কিভাবে ছুঁড়েছে তা খেয়াল করে দেখিনি। হঠাৎ পাশ থেকে একটা গমগমে গলা ভেসে এলো। দুটো পৃথক ছদ্মনামে পৃথক ডেরায় অসামাজিক কার্যকলাপ এবং চোরা কারবার ফেদে বসেছিল বহু বছর ধরে। মানুষ এতদিন ধরতে পারেনি তুই আসলে ঠেকরে। তোর চেহারা কেউ কোনোদিনও দেখেনি। ভয়ঙ্কর মুখোশের আড়ালে রজত মিত্র ওরফে রোজ রিওয়াজ যে ঠেকরে সেজে নিজেকে লুকিয়ে রেখেছিস, সেটা যেদিন তুই আমার বাগদত্তা রত্নাকে তুলে নিয়ে গেলি মন্দিরে সেবাদাসী করার নামে, সেদিনই টের পেয়েছি। কিন্তু তোর বিরুদ্ধে গিয়ে আমাকে সাহায্য করার মতো সৎ সাহসী কর্ম ডিপার্টমেন্ট ছিল না। তুই ভেবেছিলি আমি মরে গেছি, তাই না? তোর হোটেলের ব্যবসাগুলো তো স্রেফ একটা আইওয়াস ছিল। আমার সাথে সাথে রোজারিও ওরফে রজত মিত্র চমকে উঠল শঙ্করের কথা শুনে। এতক্ষণে বুঝলাম তিওয়ারিজের সেই ইনফরমার শঙ্কর নিজেই। রত্না ওর বাগদত্তা জেনেও ঠেকরে ওকে তুলে এনে ওর সর্বনাশ করেছিল। ইতিমধ্যে তিওয়ারিজি শঙ্করকে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, তার মধ্যেই পিস্তলের বাকি গুলিগুলো ঝাঁঝরা করে দিল রজত মিত্রর দশাশই চেহারাটাকে। রজতের রক্তাক্ত নিথর দেহটা লুটিয়ে পড়ল রাস্তার মাঝখানে। আমার আর কোনো আক্ষেপ নেই তিওয়ারিজি। রত্নারা হত্যাকারীকে বাঁচিয়ে রাখলে আরো অনেক রত্না সর্বনাশ হয়ে যেত। বিচার ব্যবস্থার উপর মানুষের আর কোনো আস্থা নেই। দুদিনের দাগি আসামিরা বেকাসুর খালাস পেয়ে যায়। রজত মিত্রর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হতো না। ফাঁসি কাঠে পৌঁছানোর অনেক আগেই জেল থেকে বেরিয়ে আবার নতুন করে খুন, জখম, ধর্ষণ, অপহরণ, লুটপাট শুরু করে দিত। চোরা কারবার ফেদে বসত। কারোর কোনো নিরাপত্তা থাকতো না। কত মায়ের কোল খালি হয়ে যেত। তাই ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। নাও অ্যারেস্ট মি স্যার। শঙ্কর হাত দুটো তিওয়ারিজির দিকে বাড়িয়ে দিল। তিওয়ারিজির চোখে বিষাদের অশ্রু। তিনি মুষড়ে পড়েছেন। তবু ডিউটি তো করতেই হবে। রজতের হাত থেকে হাত করা খুলে অফিসার শঙ্করের হাতে পরিয়ে দিলেন। তারপর রুমালে চোখের জল মুছে ডেড বডিগুলোকে তুলে নিয়ে যাবার হুকুম দিলেন। স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে গেছিল গোলাগুলির আওয়াজ শুনে। ছলছলে চোখে মুক্তিদাতা শঙ্করকে ঘিরে দাঁড়িয়ে সবাই তাকে করজোড়ে প্রণাম জানাচ্ছে। আমি নির্নিমেষে সেদিকে তাকিয়ে রইলাম। রুদ্র আবেগ জড়ানো কণ্ঠে বলে উঠল,
প্রতিটি ডিপার্টমেন্টে এমন একটা শঙ্করের প্রয়োজন, সেটা শাস্তি যাতে কিছুটা লাঘব করা যায় তার আপ্রাণ চেষ্টা করতে হবে। রাজেশ ইতিমধ্যে গাড়ি নিয়ে হাজির হয়েছিল। গ্লাস ডোর খুলে হাসি মুখে বলল, আপনারা উঠে আসুন স্যার, মংপু যাবেন তো? অবশ্যই, কবিগুরুকে শ্রদ্ধা জানাবার এমন সুবর্ণ সুযোগ কখনো কি হাতছাড়া করা যায়? আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল। গাড়িতে উঠে জিজ্ঞেস করলাম, এনজেপিতে তুমি ঠিক কি কাজে গেছিলে রুদ্র? সে ব্যাপারে এবার তো আলোকপাত করো। আমাকে তো তুমি সবসময় সাসপেন্সে রেখে দাও। রোজি বা রোজারিও সংক্রান্ত কোনো ব্যাপারে গিয়েছিলে নাকি? অন্তত এটুকু তো বলো। রুদ্রপ্রিয় সহাস্যে বলল, না 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 না, এ কোনোটাই নয়। রোজিকে রেস্কিউ করে তিওয়ারির মাধ্যমে ডিএসপি মিস্টার বিজয় থাপার অনুরোধে প্রিজেন্ট ভ্যানে চড়ে আমি আরেক দাগিয়ে আসামিকে ধরতে গিয়েছিলাম। সফল হয়েছি। আগামীকাল সন্ধ্যায় মিস্টার থাপার বাড়িতে তোমার, আমার আর তিওয়ারির ডিনারের নিমন্ত্রণ আছে। আমি কিছু বলার ভাষা খুঁজে পেলাম না, শুধু রুদ্রর বুদ্ধিদীপ্ত চোখের দিকে হা করে তাকিয়ে রইলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং এরকম আরও গল্প শুনতে থ্রিল চার্জারকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।